আমার কনস্টেবল অস্থিরভাবে ঝামেলা লাগিয়ে দিল বিয়ে বাড়িতে। ওনাদের বিয়ে পড়ানো হয়নি ঝামেলার কারণে। কিছুক্ষণ পরে আমি কুমিল্লার শহর থেকে বুড়িচন্দয়ে পৌঁছে যাই। আমি গিয়ে বাতেন ভাইয়ের বিয়ে বন্ধ করলাম। অমানুষটা আমার হাতে পায়ে ধরে ক্ষমা চাইল আলিয়াপার কাছে না বলার জন্য। বারবার অনুরোধ করলো। ওনার বিয়ে তো ঠেকিয়ে দিয়েছি, ঘটনা জানালে বোনের সংসার সুখ শান্তি নষ্ট হতে পারে, এমনটা ভেবে আমিও নীরব থাকলাম। তারপর? বাতেন দুলাভাইকে নিয়ে আমি চলে আসলাম আমার কুমিল্লা শহরের বাসায়। ভীষণ মনমরা ছিলেন উনি। রাতে আমাকে বললেন, মনটা খারাপ রে, কলেজ থেকে কয়েকদিনের ছুটি নিয়ে আসছিলাম, বাড়িতেও কয়েকদিনের ট্রেনিংয়ের কথা বইলা আসছি। এখন যখন তাড়াতাড়ি বাড়ি ফেরা গেলেন তো সব সন্দেহ করবে। চল আরমান, আমরাও কোথাও একটু ঘুইরা আসি, সময়ও কাটবে, মনটাও ভালো লাগবো। তারপর কি ঘটলো চাচা? বাতেন দুলাভাইয়ের অনুরোধে আমিও কাউকে জানাইনি যে উনি আমার বাসায়। সেই দিন আমি তো ছিলাম অফিসে। রাতে বাসায় ফিরলে উনি সিদ্ধান্ত জানালেন, পরদিন আমাকে নিয়ে খাগড়াছড়ি যাবেন। ওনার মনটাকে ফ্রেশ করে দেওয়া উচিত। তাই আমিও নির্দ্বিধায় রাজি হয়ে গেলাম। দুলাভাই নিজেই সব ম্যানেজ করার আশ্বাস দিলেন। পরদিন বিকালে আমরা খাগড়াছড়ি গিয়ে পৌঁছাই। দুলাভাই আগেই একজন পাহাড়ি ড্রাইভারকে গাড়ি ভাড়া করে রেখেছিলেন। পাহাড়ি ড্রাইভার নিয়েই ওই দিকটা ঘুরতে সুবিধা হবে বলে দুলাভাই আমাকে সরকারি গাড়ি ছেড়ে দেবার পরামর্শ দেন। আমিও আমার গাড়ি সহ সরকারি ড্রাইভারকে বিদায় দিয়ে দেই। সেই দিন পুরো বিকেল আমরা ঘুরেছিলাম বিভিন্ন দর্শনীয় স্থানে। সন্ধ্যার পরে গাড়ি নিয়ে ঘুরতে থাকি খাগড়াছড়ির পাহাড় রাস্তা ধরে। হঠাৎ করে গাড়ি বিকল হয়ে যায় একটা বাঁকে। আমার খেয়াল নেই, নেমে যাই গাড়ি থেকে। ড্রাইভার গাড়িটা চেক করে উঠল। আমি আর দুলাভাই দাঁড়িয়ে থাকি রাস্তার দুপাশে। আচমকা পেছন থেকে একটা সন্ত্রাসী এসে আমাকে বাঁধতে শুরু করে। এমনভাবে জাপটে ধরেছিল আমি কোমর থেকে পিস্তলটাও বের করার সুযোগটুকু পর্যন্ত পাইনি। এদিকে বাতেন দুলাভাই এগিয়ে এসে নিজ হাতে আমার পিস্তল, আইডি কার্ড, সেলফোন খুলে নেন। আমার সরকারি পিস্তলের গুলিতে আমায় হত্যা করলে ওনারা ফেঁসে যাওয়ার সম্ভাবনা ছিল, তাই অভিনব পন্থায় আমায় শেষ করতে চেয়েছে। সেই দিন আমি ঘুরতে গিয়েছিলাম সাধারণ পোশাকে, পুলিশের ইউনিফর্মে নয়। মিনিটের ব্যবধানে সন্ত্রাসীদের একটি গাড়িও এগিয়ে এসেছিল কাছে। ওরা চোখ বেঁধে তখন আমায় তুলে নেয় গাড়িতে। তারপর? অন্ধকারে কোনো এক জায়গায় নিয়ে আমাকে প্রচণ্ডভাবে মারধর শুরু করে। তারপর এগিয়ে আসে একটি চাপাতি নিয়ে। আমি বুক ফাটা চিৎকার করে অনুরোধ করেছিলাম, আমার একটা মেয়ে আছে রে, আমি মরে গেলে মেয়েটা একদম এতিম হয়ে যাবে। ওর বাবা বলেছিল তোর দুলাভাই টাকা দিয়েছে তোকে মেরে ফেলার জন্য। আমি ওদের হাতে পায়ে ধরে কেঁদে কেঁদে বলেছি, আমি তোদেরকে কিচ্ছু করব না, তোরা শুধু বাঁচিয়ে রাখ আমায়, আমাকে খুন করে এতিম করিস না আমার মেয়েটাকে। আমার মেয়ের কথা শুনে সন্ত্রাসী দলের সর্দারের যেন একটু মায়া হলো। আমিও এতিম। কথাটা বলেই সর্দার চাপাতি ফেলে দিলেন হাত থেকে। কিন্তু ঠিক ওই মুহূর্তে দলের একজন পেছন থেকে প্রচণ্ড জোরে আঘাত করে আমার মাথা। জ্ঞান হারায় সেখানেই। সেই দিন সর্দারের মায়া হয় আমার মাতৃহারা মেয়ের কথা শুনে। পাহাড়ি লোকটা যত্ন করে আমায় নিয়ে যান তার নিজ বাড়িতে। আমি তখনও পুরোপুরি সেন্সলেস। ওইদিকে পরিবার বলতে কেউ ছিল না সর্দারের। আমাকে একা ঘরে লক করে রেখে বাতেনের দোলাভাইয়ের সাথে তিনি চলে যান কাজের টাকা আনতে। সর্দার গিয়ে ওনাকে খবর জানিয়েছিল আমি মারা গেছি। বাতেন ভাই বিশ্বাস করে লোকটাকে পাওনা টাকা দিয়ে দেয়। সর্দারের সম্ভবত ইচ্ছে ছিল টাকা এনে আমায় হাসপাতালে নেবে, কিন্তু টাকা নিয়ে ফেরার পথে পুলিশ এনকাউন্টারে নিহত হয়। উনি ছিলেন পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী। সেই দিন ওনার ঘরেও আর কেউ ছিল না, আমি তো একাই পড়েছিলাম অচেতন অবস্থায়। বুঝলাম, আপনি আর আপনার সেহের একদম একই রকম। আপনাদেরকে ভুলিয়ে ভালিয়ে মানুষ সহজেই বৃন্দাবনে নিয়ে যেতে পারবে।
তা না হলে বাতেনের মতো খারাপ মানুষের পাল্লায় আপনি কিভাবে পড়লেন? মেয়ে জামাইয়ের কথা শুনে হাসছেন আরমান আহমেদ। স্মিত হাস্যে জবাব দিলেন, আমরা বিশ্বাসী রে, আমি তো বাতেন দুলাভাইয়ের মাঝে আগে কখনো খারাপ কিছু দেখি নাই। সন্দেহ কিংবা অবিশ্বাস করার কোনো অবকাশও ছিল না। যাকগে সেসব, তারপর বেঁচে গেলেন কিভাবে? পরদিন সকালে পাহাড়ি এলাকায় খবর আসে সর্দার মারা গেছে রাতেই। আগের রাতে সর্দারের ঘরে আমাকে নিয়ে আসার সময় পাশের ঘরের এক বৃদ্ধ দেখেছিল। সেই বৃদ্ধ খবর দেয় পাড়ায় অন্যান্য লোকেদের। পাহাড়ি পরিবারগুলো দুশ্চিন্তা হয় আমার জন্য। ওরা ঘরের দরজা ভেঙে আমাকে সর্দারের ঘর থেকে উদ্ধার করে। আমি সেই সকাল পর্যন্ত সেন্সলেস ছিলাম। তারপর? আমাকে বের করে নিয়ে একটা পরিবার আমার দায়িত্ব নেয়। ওদের সেই রকম কোনো টাকা পয়সা ছিল না, সাধারণ খেটে খাওয়া মানুষ। হসপিটালে নিয়ে ভালো চিকিৎসা দেবে এরকম স্বভাবেরও না, অর্থাৎ আর্থিক সংকটও ছিল। ঘরে রেখে আমাকে সেবা যত্ন করে পরিবারটা। কিন্তু জ্ঞান ফেরার পরে আমি কিছু স্মরণ করতে পারি না, স্মৃতি হারাই পুরোপুরি। এই পাহাড়ি পরিবার জানতো না যে আমি পুলিশের লোক। সেই সন্ত্রাসী দলের সর্দার তো কারো কাছে বলে যায়নি যে আমি পুলিশের লোক। সন্ত্রাসী দলের বাকি লোকগুলো অন্য এলাকায় ছিল, ওরাও কখনো আমার খোঁজ নিতে আসেনি। এভাবেই স্মৃতিহীনভাবে কেটে যায় প্রায় 5 বছর। কয়েক মাস আগে আমার একটা অ্যাক্সিডেন্ট হয়। আমি একটা পাহাড়ি ব্রিজ থেকে পড়ে গিয়েছিলাম। সেই দিন ব্রিজের নিচে এক বিশাল খোয়ার ওপরে পড়েছিল আমার ফেসটা। ইট সিমেন্টের বিশাল খোয়ার ওপরে পতিত হয়ে আমার গালের চোয়াল ভেঙে যায়, সামনের দাঁতও ভেঙে যায়, প্রায় পুরো ফেসটাই বিধ্বস্ত হয়। এবার আমাকে ঠিক ওই হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হলো। পাহাড়ে ঘুরতে আসা ট্যুরিস্টরা উঠিয়ে নিয়ে আসে আমায়। ওই অ্যাক্সিডেন্টের পর আমি আর হারানো স্মৃতি ফিরে পাই। তারপর? সরকারি হসপিটালে আমার চিকিৎসা চলে খুব সামান্য খরচে। সুস্থ হওয়ার পরে আমি ফিরে আসি নিজ জেলায়। আমাদের বাড়ির কাজের ছেলে মনটার সাথে গোপনে যোগাযোগ করি। আমার চাকরির কাগজপত্র সহ একাডেমির সকল কাগজপত্র আমার কাছে থাকতো। আমি জানতে পারলাম আম্মা হাঁটতে পারে না। তো আমি নিশ্চিত ছিলাম আম্মার আলমারিতে আছে আমার পেপারসগুলো। মনটাকে বুদ্ধি দিলাম একদিন ঘরের সবাইকে ঘুমের ওষুধ খাওয়াতে। ছেলেটা সবাইকে ঘুমের ঔষধ খাওয়ায়। আমি জানতাম আম্মার রুমের আলমারির চাবিটা কোথায় থাকে। মনটাকে বলে দিলাম চাবির সম্ভাব্য জায়গাগুলো কোথায়। সেই দিন গোপনে চাবি চুরি করে ছেলেটা আমায় সব কাগজপত্র পৌঁছে দিয়ে যায়। এরপরে সরকারের কাছে আবেদন করলাম যে আমি এখনও জীবিত। সরকার সব বিবেচনা করে আমার চাকরি ফেরত দিল। এই 5 বছর চাকরিতে থাকলে এসপি পদ থেকে আমার আরেকটা প্রমোশন হতো, কিন্তু আমার প্রমোশন হয়নি। যেহেতু আমি চাকরিতে ছিলাম না, আমি আবার এসপি পদে জয়েন করি। আমার জন্য নতুন করে পোস্টিং অর্ডার হবে শুনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করি। আমার এলাকায় পরিবর্তিত কোন জেলায় আমাকে পোস্টিং করতে অনুরোধ করি। পুলিশ ডিপার্টমেন্টে আমাকে পছন্দের পোস্টিং দিতে পারল না। পরে আমি জার্বে চলে আসি। সেখান থেকে আমার নিজ জেলায় পার্শ্ববর্তী জেলার অবস্থিত জার্গ জেলায় পোস্টিং নেই। আমার মেয়েকে দেখার ইচ্ছা ছিল মাঝে মাঝে, তাই এমন কাছাকাছি পোস্টিং নিয়েছি। বাড়িতে তো সবাই জানে আপনি মারা গেছেন। এখনো নিজের পরিচয় জানাননি কেন? এই অদ্ভুত চেহারা দেখে কেউ কি মেনে নেবে আমায়? শুধু কি চেহারার জন্যই পরিচয় জানাননি? না, বাতেনকে শাস্তি দেওয়ার জন্যই মূলত পরিচয় দেইনি। নিজ পরিবারের মধ্যেই শত্রু। পরিবারের একজন আমার কথা জেনে গেলে শয়তানটাও ঠিক জেনে যাবে। তারপরে আমি আর কিছু বলতে পারলাম না শয়তান বাতেনের বিরুদ্ধে। উল্টো ও অনেক নাটক সাজাতো, এমনকি আমার মেহেরকে মেরেও ফেলতে পারত। সবই ঠিক আছে, কিন্তু দ্বিতীয় বিয়ে করতে পারেননি বলে আপনাকে সরিয়ে দিল বাতেন। এই লোকটাকে এখনো গ্রেফতার করাননি কেন? বাতেন দুলাভাইয়ের বিরুদ্ধে মামলাই তো করিনি এখনো। কি বললেন? মামলা করেননি কেন? আসলে চাকরিতে ফিরে এসেছি মাত্র কয়েক মাস আগে। জয়েনিংয়ের পরপর শরীরটা আমার অসুস্থ হয়ে যায়। পিত্তথলি পাথর এবং অ্যাপেন্ডিক্স অপারেশন হয় একসাথে। অপারেশনের পরে শরীরটা একদম ভালো যাচ্ছিল না।
ভাবলাম কোর্টে মামলা উঠলে সাক্ষী প্রমাণ লাগবে, তা না হলে বাতেন দুলাভাই যে আমাকে মেরে ফেলার চেষ্টা করেছে কোর্ট এটা বিশ্বাস নাও করতে পারে। তাই সাক্ষী প্রমাণ রেডি করে মামলা দায়ের করতে চেয়েছিলাম। শারীরিক অসুস্থতার কারণে কাজে আগাতে পারিনি, তবেই এখন মনে হচ্ছে আমি বড্ড দেরি করে ফেলেছি। সেটাই তো, আপনি এখনই মামলা দিয়ে জেলে ঢুকিয়ে রাখেন ওনাকে। ধুরন্ধর পা, ওর বিরুদ্ধে মামলা দিলে ও বসে থাকবে না। আমি এখনও ঘটনার সাক্ষীদের খোঁজ পাইনি। বাতেনের সাথে ওইসব সাক্ষীদের যোগাযোগ থাকতে পারে। আমি মামলা দিলে বাতেন গোপনে সাক্ষীদের সরিয়ে ফেলবে, তাই আগে সাক্ষীদের খুঁজে বের করে পুলিশ নজরদারিতে রাখি, তারপরেই মামলা দায়ের করতে চাই। সেক্ষেত্রে বাতেন সাক্ষীদের গায়েব করতে পারবে না, মামলাও সঠিক বিচার পাবো। তাই নিজের বোনের সংসার বাঁচাতে গিয়ে আমি মৃত্যু পথযাত্রায় হলাম। আমার কাছে লজ্জা লাগে বাতেন দুলাভাইয়ের ঘটনায়। 5 বছর আগে রূপকের বয়স ছিল 26 বছর। ঘরে 26 বছরের যুবক রেখে নিজে বিয়ে করতে এসেছিল। আমার নিজ ফ্যামিলির জঘন্য ঘটনা এটা। লজ্জায় ঘৃণায় আমি ব্যাপারটি আমার পুরো ফোর্সকে এতদিন জানাতেও পারিনি। জানালে এতদিনে হয়তো ওরা সাক্ষী প্রমাণ বের করে ফেলতো। সে যাই হোক, রূপমকে নিজ হাতে গুলি করে মারার স্বীকারোক্তি দিয়েছেন আপনি, তদন্তে আপনার নাম আসবে। সেক্ষেত্রে বাতেন আপনার জীবিত থাকার খবর এমনিতেই পেয়ে যাবে, গোপনে আপনার ক্ষতি করতে পারে। আমি বুঝি সেটা। এই কারণেই আমি এখনও রূপক হত্যা মামলা গ্রহণ করতেই দেইনি পুলিশকে। তাই নাকি? এখনো রূপম হত্যা মামলাই হয়নি? খুশির ঝিলিক ফুটে উঠল সানানের চোখে মুখে। না, আমি নিজে পুলিশকে মামলা গ্রহণ করতে দেইনি। তবে পুলিশ হয়ে লাভ নেই। বাতেনের অনেক ক্ষমতা, যে কোনো সময় ঊর্ধ্বত কর্তৃপক্ষ সহায়তায় মামলা দায়ের করে বসবে। পুলিশ মামলা নেওয়ার আগে তোকে লন্ডনে পাঠিয়ে দিতে পারলেই বাঁচি। কিন্তু সেহেরকে নিয়ে কি করব চাচা? ওকে আমি তোর সাথে লন্ডনে পাঠিয়ে দেব। এর মধ্যে সেহেরের যে কোনো ক্ষতি করে ফেলতে পারে বাতেন ফুপা। আপনার উচিত হত্যা চেষ্টা মামলা দায়ের করে ওনাকে জেলে ঢুকিয়ে রাখা, তাহলে সেহেরের কোনো ক্ষতি করতে পারবে না। আমিও সেটাই ভাবছি। শীঘ্রই ওকে জেলে ঢুকিয়ে দিতে হবে। এখন দরকার কিছু সাক্ষী প্রমাণের। সানান ধীর কণ্ঠে বলল, জানেন চাচা, বাতেন ফুপা সবাইকে জানিয়েছে গাড়ি বিকল হওয়ার পরে আপনারা দুজন খাগড়াছড়ির পাহাড়ি রাস্তায় দাঁড়িয়েছিলেন। তখন অন্য একটা গাড়ির ধাক্কায় আপনি পাহাড়ি রাস্তা থেকে ছিটকে পড়ে গিয়েছেন। আপনাদেরকে পরিবহনকারী গাড়িটি বিকল থাকায় তখন পুলিশও বাতেনের কথা অনায়াসে বিশ্বাস করে। আমি বেঁচে ফিরে এসে শুনেছি সব কথা। সবাইকে ধোঁকা দিয়েছে বদমাসটা। সানান হতাশ কণ্ঠে আফসোসের সুরে বলল, দেখেন চাচা, আপনি বোনের সংসার বাঁচাতে গিয়ে নিজেকে মৃত্যু মুখে নিয়ে গেছেন, অথচ বোনের ছেলে রূপম আপনার মেয়ের সংসার নষ্টের খেলায় মেতেছিল, ইজ্জত নষ্ট করারও চেষ্টা করেছে বারবার। কি বলবো ওর কথা? বাপ বেটা। ওর বাপ মেয়র হওয়ার আগে দ্বিতীয় বিয়ে করতে চেয়েছিল। জানি না মেয়র হওয়ার পরে যে কত কি করেছে। এসব বাদ দিলাম, আপনি পরিবারের কাছে ধরা দিচ্ছেন কবে? আপনার পরিচয় পেলে সেহেরের মানসিক শক্তি কিন্তু কয়েক গুণ বেড়ে যাবে। ধরা তো পড়েই গেছি। তুই ঠিক বলছিস, আমার পরিচয়ে মেহেরের মানসিক শক্তি অনেক বেড়ে যাবে। ভাবছি বাতেনকে গ্রেফতার করার পরই নিজের পরিচয় দেব। কিন্তু দীর্ঘশ্বাস ছেড়ে থেমে গেলেন আরমান আহমেদ। কিন্তু কি চাচা? এই অদ্ভুত চেহারা দেখে মেয়ে কি আমায় মেনে নেবে রে? অবশ্যই মেনে নেবে, আপনার মেয়ে আপনার জন্য ব্যাকুল হয়ে আছে। বিয়ে বাড়ি ঝিলমিল আলোয় বর্ণিল মায়াবী রাত। আকাশের বুক চিরে রূপালী জ্যোৎস্নাও ঝরে পড়ছে ভুবন জুড়ে। যাত্রার লুকোচুরিতে ধরণী মগ্ন, মধুলগন তৈরিতে এরই মাঝে নতুন জীবনের খুঁজে প্রেম প্রেম আবেশে দিশেহারা মেহেক। আজ বৃহস্পতিবার, সাজ নেমেছে রূপালী জ্যোৎস্না স্নিগ্ধ পরশ নিয়ে। মেহেকের গায়ে হলুদের প্রোগ্রাম শুরু হবে জীবন বসন্তের আগমনী রঙে মেয়েটিকে রাঙিয়ে দিতে। আগামীকাল শুক্রবারেতেও সায়ন মেহেকের বিয়ে। রূপমের অকাল প্রয়াণে পরিবারের অনেকেই গভীরভাবে শোকাহত, ভীষণ ব্যথিত। কিন্তু সায়নের বিয়ে পেছানোরও তো কোনো সুযোগ ছিল না। সুদূর বিলেত থেকে নিয়ে আসা ছুটি শেষ হয়ে যাচ্ছে একটু একটু করে। বিয়ের পরে বউয়ের সাথেও তো ভালো কিছু সময় কাটাতে হবে, কিন্তু সময়টা যে বয়ে যাচ্ছিল ধীরে ধীরে বড্ড অসময় হয়ে। তাই বিয়ের তারিখও পেছানো হয়নি। রূপমের শোকে কাতর হয়ে খুশি এড়িয়ে গেলে তো হবে না। মেহেকদের দাদাবাড়ি, আত্মীয় স্বজন, পরিবার পরিজনও তো আছে। বরবধূরও বিয়ের আনন্দ করার ইচ্ছা আছে। সবাইকে খুশি রাখতে আজ ঘরোয়াভাবে গায়ে হলুদের আয়োজন করা হয়েছে। কিন্তু ঝামেলা হয়েছে বেচারি মেহেককে নিয়ে। স্বামীর চিন্তায় বিভোর শাহের আসেনি।
গায়ে হলুদের এই অনুষ্ঠানে, কিন্তু শাহেন না এলে মেয়েটি বসবেই না নিজের গায়ে হলুদের স্টেজে। আজ আরও দুটো ঘটনা ঘটেছে। দেরিতে হলেও রূপম হত্যা মামলা ঠিকই দায়ের করেছে বাতেন। আসামি করা হয়েছে সেদিনের পুরো র্যাব ফোর্সকে এবং ব্রিটিশ ডাক্তার ইন্তাসির আন্দালিব সানানকে। আসামি হওয়ার ঘটনা দুপুরে ইনস্টাগ্রামে বউকে জানায় ছেলেটি। সানানের পুরো পরিবার এখনও কিছুটা নির্ভার। সবাই জানে তাদের ছেলে কমপ্লিট নির্দোষ, খুন করতেই পারে না। শাহের তো জানে আসল ঘটনা, স্বামীর চিন্তায় গোপনে মরে যাচ্ছে বেচারি ধুকে ধুকে। সানান মামলা খেয়েছে জেনেও সায়নের বিয়ের ডেট ঠিকই রেখেছে ফ্যামিলি। মামলা হওয়ার পরে বাবার সাথে ইনস্টাগ্রামে যোগাযোগ করেছে সানান। আনন্দ ফুর্তির সাথে সায়নের বিয়ের প্রোগ্রাম চালিয়ে নেওয়ার অনুরোধ করেছে ছেলেটি। বাবাকে ফুরফুরে রাখতে অভয় দিয়ে আরও বলেছে, আমার কিচ্ছু হবে না এই মামলায়। আমার চিন্তায় তুমি সায়ন মেহেকের বিয়ে ভেঙে দিও না প্লিজ। আগামীকালের বিয়ে আজ ভেঙে দিলে মেয়েটাও মানসিকভাবে ভেঙে পড়বে। মেহেকদের দাদাবাড়ির দিকের অনেক আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীকে দাওয়াত দিয়ে ফেলেছিল ওরা। বিয়ে ভেঙে দিলে ব্যাপারটা নিশ্চয়ই ভীষণ খারাপ হতো। এসব ভেবে ডাক্তার আন্দালি বিয়ের ডেট পরিবর্তন করেননি। আজ আরও যে ঘটনাটি ঘটেছে সেটি রাহেলার। এক পায়ের পাতা হারিয়ে হাসপাতাল থেকে সামিরের সাথে বাড়ি ফিরেছেন কুটিল মহিলাটি। বউকে দেখে সাদেক আহমেদ এক লাথি দিয়ে বলেছে, আমি তো প্রথমেই রাজি ছিলাম না এসব শয়তানিতে, তোকে মায়া জিয়ার কারণে শেষ পর্যন্ত রাজি হয়েছিলাম। আল্লাহ খালি রূপম মোকাম্মেলের নিল কেন, তোগোর সাথে নিতে পারলো না? আপনি কি কইলেন এইটা? কই একটু ভালো ব্যবহার করবেন। আমি গাড়ি অ্যাক্সিডেন্ট কইরা অসুস্থ হইয়া বাড়ি ফিরছি। এটাই তো আমি কই, গাড়িতে তোরে থুইয়া গেল কেই? পুরো নিয়ে গেলেই তো পারতো। রাহেলা সামিরার ঘটনা কিঞ্চিত প্রভাব ফেলেছে শাহেরের মনে। স্বামীর আসামি হওয়ার ব্যাপারটা অন্তর পুড়িয়ে ছারখার করছে মেয়েটির। এদিকে মেহেকের গায়ে হলুদ শুরুই হয়নি। বেচারি বিশাল করে বায়না ধরে বসে আছে শাহেরের জন্য। শুধু এটাই নয়, হবু বর সায়নকেও ফোন দিয়ে দিল মেয়েটি। লাজুক ডাক্তার ফোন রিসিভ করতে মেহেক ধমকে সুরে বলল, এই তুমি আসোনি কেন গায়ে হলুদে? বউকে গায়ে হলুদ দিতে বর চায় নাকি? আরে আমাদের পাড়ার একটা আপুর বিয়েতে ওর বর এসেছিল গায়ে হলুদে। কফি করতে চাচ্ছিস নাকি তাকে? যাই বলো, আজ তোমাকেও আসতেই হবে, নয়তো গায়ে হলুদই করবো না। দেখ, সবসময় উল্টাপাল্টা আবদার করিস না তো। তুমি আমার কোনো কথাই শুনতে চাও না। বিয়ের আগে যদি এরকম করো তাহলে তোমার বিয়ে কিন্তু করবো না আমি। তুই তো নাসুদ বান্দা রে। হ্যাঁ, এবার সেজে গুজে চলে আসো আমার কাছে। তোমার বউকে তুমি আগে হলুদ ছোঁয়া দিবা। ইস, খুব রোমান্টিক মনে হয়। আমি আসলেই রোম্যান্টিক। আমি রোম্যান্টিক না হলে তোমার মতো লজ্জাবতী গাছকে কে বিয়ে করতো বলো? যা বেয়াদব। আই লাভ ইউ ডক্টর। সায়নের কান যেন গরম হয়ে গেল ক্ষণিকেই। যন্ত্রণার প্রহরগুলো বড্ড দীর্ঘ হয়। সময় যেন বয়ে যেতে চায় না বহমান গতিশীল ধারায়। ধীরে ধীরে কাটে যন্ত্রণার সময়, কষ্টকে দীর্ঘায়িত করে। সেদিন রাতে সানানকে উঠিয়ে এনেছিলেন আরমান আহমেদ। এরই মাঝে কষ্ট আর যন্ত্রণায় যাতনায় কেটে গেছে 2 দিন। বউয়ের সাথে স্বাভাবিক ফোন আলাপও হয়নি ছেলেটির। ডানাকাটা পাখির ন্যায় ছটফট করেছে বাসায় বসে গোপনে। ইনস্টাগ্রামে চুপি চুপি চ্যাটিং হয়েছে মাঝে মাঝে। চাচা যোগাযোগ সীমিত করার আদেশ দিয়েছিলেন। আজ রূপম হত্যা মামলা দায়েরের পর থেকে আরমান আহমেদ মুঠোফোন নিয়ে গেছেন পুরোপুরি। কারণ শেহদের বাড়িতে বাতেনের ফ্যামিলির নিত্য আনাগোনা। মেয়েটির মুঠোফোন চুরি করতে পারলেও এক্সপার্ট দিয়ে লক খুলতে সক্ষম হবে বাতেন। সেক্ষেত্রে সব তথ্য সরাসরি নিয়ে যেতে পারবে। মুঠোফোন হারিয়ে সানান দিশেহারা, পাগল প্রায়। দেশে থেকে বউয়ের সাথে সাক্ষাৎ করতে না পারা, যোগাযোগ করতে না পারাটা ভীষণ কষ্টের। এহেন বিষম ব্যথা আর কষ্ট নিয়ে দিন কেটে যাচ্ছিল ছেলেটি। শাহের শামস ব্যতীত বাড়িতে সবাই জানে সানান বন্ধুর বাসায় আছে। সায়নের সাথেও মিথ্যে বলেছে ছেলেটি। আজ মামলা হওয়ায় একটু চিন্তিত বাবা মার ভাইরা। এমনকি শামসও জানে না তার ভাই রূপমকে খুন করেছে। দুষ্টু ছেলেটি ভাবছে 7 ডাকাতের খুনের ঘটনায় ভাই পালিয়ে বেড়াচ্ছে, তাকেও নিয়ে ছুটবে বহুদূরে। আজ রাতেই লন্ডনের ফ্লাইট ওদের। বিকেলে মেহেকের হলুদ যাত্রীদের সাথে বাড়ি থেকে বের হয় শামস। সেখান থেকে পথিমধ্যে খেলার অজুহাতে রওনা করে সানানের উদ্দেশ্যে। ছেলেটি জেনে গেছে তার চাচার জীবিত ফিরে আসা সম্পর্কে। ফ্যামিলিতে এখন ওরা দুজনই জানে ব্যাপারটা। শামস আসার পরে 2 ভাই একসাথে ছুটছে ঢাকার পথে। চাচা আরমান আহমেদও আছেন গাড়িতে। একটা ভাড়াকৃত গাড়িতে করে ওরা যাচ্ছে চাচার সাথে। গন্তব্য ঢাকা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। চাচা নিজ দায়িত্বে পৌঁছে দিয়ে আসতে চায় এয়ারপোর্টে। অনেক সময় এয়ারপোর্ট থেকেও আসামি গ্রেফতার হয়, তাই বড্ড ভয় চাচার। ফোর্সের সাথে আরমান আহমেদ নিজেও রূপম হত্যা মামলার আসামি। এরকম মামলায় মোটেও ভয় পান না তিনি। সবাই মিলে ডিপার্টমেন্টালি মামলা থেকে দায়মুক্ত হবেন। বাতেন কিছুই করতে পারবে না তাদের। সেদিনের পুরো ফোর্সের বিরুদ্ধে মামলা দিতে গিয়ে বড্ড ভুল করেছে বাতেন।
পুত্রশোকে গণহারে সবাইকে আসামি বানাতে গিয়ে কারো ব্যক্তিগত পরিচয় ভালোভাবে জানা হয়নি তার। বেচারা এখনো টেরি পাননি ডেপুটি ডিরেক্টর আরমান আহমেদের ব্যাপারটাই। ডেপুটি ডিরেক্টরই যে তার শ্যালক, পুলিশের এসপি আরমান। ফোর্সের সবাইকে গণহারে আসামি করায় শেহরের বাবা বেজায় খুশি। প্রথমত বাতেন তার পরিচয় খতিয়ে দেখেননি এখনো, দ্বিতীয়ত সবাই মিলে শান্তিতে ফেস করবে মামলাটি। এদিকে বাতেনকে জেলে ঢোকানোর জন্য চেষ্টা করে যাচ্ছে শেহরের বাবা, কিন্তু আজকের রাতটা তো ঠিকভাবে কাটাতে হবে। সানান শামসকে উঠিয়ে দিতে হবে লন্ডনগামী ফ্লাইটে, তারপরে বাদবাকি সব চিন্তা নিশ্চিন্তে করা যাবে। ওদেরকে বহনকারী গাড়ি ঢাকা শহরে পৌঁছে গেছে খানিক আগে। ভয়ে বুক দুরু করছে শামসের। বেচারার মনে 7 খুনের মামলার ভয়ে গাড়িতে বসে শামস বেশ হাঁসফাঁস করছে। কয়েকদিন আগেও জীবনটা কত আনন্দের ছিল, কেন যে সেদিন হুট করে বোমা মারতে গেল তখনও তো বুঝতেই পারেনি এমন কঠিন একটা পরিস্থিতির সৃষ্টি হবে। এই যে আজ তরি আসবে মেহেকের গায়ে হলুদে, ছেলেটি দেখা করতে পারতো, প্রেমালাপ করতে পারতো প্রেয়সীর সাথে, কোনো কিছুই হচ্ছে না। এখন মনের মতো করে অসীম কষ্টের অন্তহীন এক ছায়া যেন ঘিরে ধরেছে জীবনটাকে। এইসব দুঃখের ভাবনার মাঝে হঠাৎ গাড়ি থেমে গেল একটা পেট্রোল পাম্পে। ড্রাইভার এবং আরমান চাচা দুজনই নেমে গেছেন গাড়ি থেকে। ওরা 2 ভাই গাড়িতেই রয়েছে, গ্যাস নেওয়া হচ্ছে গাড়িতে। এই সময় গাড়িতে থাকাটা বিপজ্জনক, তবুও নামেনি ওরা 2 ভাই গাড়ি থেকে। এহেন বিপদে ভয় করছে না আজ, এর চেয়েও যে বড় বিপদ ওদের জীবনে জড়িয়ে গেছে। এরই মাঝে গ্যাসের বিল মিটিয়ে ড্রাইভার চলে যাচ্ছে ওয়াশরুমে। আরমান আহমেদ দাঁড়িয়ে ফোনে কথা বলছেন কারোর সাথে। এতক্ষণ সুযোগ হলো ভাইদের একটু আলাপচারিতায়। শামস আফসোসের সুরে সানানকে বলল, ভাইয়া, আমি যখন বোমা মেরে খুন করার কথা বললাম তখন তুমি বাধা দিলে না কেন? খুন করলে যে এত অশান্তি, এটা তো আমি জানতামই না। চুপ করো তো। সেদিন তুমিও কিভাবে ধেই করে আমার সাথে চলে গেছো বোমা মারতে। বউয়ের কথাই গেছো, তাই না? আরে সব দোষ দেখি আমার বউকে দিচ্ছিস? শেহরকে কি নন্দ ঘোষ মনে হয় তোর কাছে? তোমার বউয়ের দোষ দিলাম কই? তোমারই তো সব দোষ। ছোট ভাইকে একটু গাইড করতেও জানো না। ভালো হয়েছে, জানার দরকার নেই। বউ পেয়ে সবকিছু কেমন যেন এলোমেলো হয়ে গেছে তোমরা। তুমি যে এমন বউ পাগল হবা এটা জানলে আমি কোনো দিন তোমাকে ভাই ডাকতাম না। চুপ করতে বলেছি না তোকে? আমার যে ভীষণ টেনশন হচ্ছে, যদি পুলিশ গ্রেফতার করে ফেলে আমাদেরকে, তাহলে কিন্তু সব দোষ তোমার। থামবি তুই? ভালো লাগে না কোনো কিছু। আমাদের সমাজে মাঝে মাঝে দেখা যায় ছোটগুলো নিজেরা দোষ করে বড় ভাই বোনের মাথায় সব চাপিয়ে দেয়। শামসের অবস্থাটাও ঠিক সেরকম। সব দোষই যেন আজ সানানের। ওদের অভিমানী আলাপচারিতার মাঝে ড্রাইভার এবং আরমান আহমেদ উঠে বসেন গাড়িতে। গাড়িতে এবার সরাসরি বনানীর রাস্তায়। খানিকটা গেলেই ঢাকা এয়ারপোর্ট। ভয় একদম ছোট হয়ে আছে শামস। ড্রাইভারের সামনে মন খুলে একটু কথাও বলতে পারছে না। খুনের ঘটনা নিয়ে কি প্রকাশ্যে আলাপ করা যায়? যন্ত্রণারা যেন জাপটে ধরে আছে অসহায় দেহ মনকে। লন্ডনগামী বিমান আকাশে উঠলেই হয়তো যন্ত্রণা লাঘব হয়ে যাবে অনেকাংশে, কিন্তু এয়ারপোর্ট তো এখনো বেশ দূরে। এর মধ্যেই ঘটে যেতে পারে ভালো মন্দ অনেক কিছু। সানানেরও বড্ড কষ্ট হচ্ছে। দেশ ছেড়ে প্রেয়সীকে ছেড়ে যেতে হচ্ছে তিক্ত চিত্তে। মনটা আজ পাখি হয়ে উড়ে যেতে চায় লাজবধূর কাছে, কিন্তু এসব কি এতই সহজ? জীবনটাই যে জটিল হয়ে গেছে যন্ত্রণা জাতাকলে। সেদিন থেকে রাত এলেও নিদ আসছে না দু চোখে, দিন এলেও আলো আসছে না জীবন আধারে। স্বামীর চিন্তা ভেঙে চুরে দিচ্ছে শেহরের চঞ্চল চিত্তকে। মেহেকের বায়নায় অনিচ্ছা সত্ত্বেও মেয়েটি চলে এসেছে গায়ে হলুদে। সাথে এসেছে ডাক্তার আন্দালিব এবং সায়ন। বেচারি মেহেক সেজেগুজে বসে আছে হলুদ পাখির ন্যায়। সবুজ পাড়ের হলুদ শাড়িতে সেজেছে মেয়েটি, মাথায় হলুদ ফুলের বাহার। পোড়া কপাল ঢাকতে হিজাব জড়িয়েছে কপাল পর্যন্ত। হাতে পড়েছে বাহারি চুড়ি, কানে আর গলায় দেশীয় রঙিন গয়না। শেহর এই বাড়িতে এসে সায়নকে ডেকে নিয়ে এসেছে মেহেকের কক্ষে। বেচারা লজ্জায় যেন মাথা তুলে তাকাতেই পারে না। সবাইকে নিয়ে শেহর ফিরে গেছে কক্ষের বাইরে। একান্ত কিছু আলাপে সুযোগ করে দিয়েছে বরকনেকে। সবাই চলে যেতে মেহেক ভীষণ কৌতূহলের সাথে প্রশ্ন করলো, আমাকে কেমন লাগছে সায়ন ভাইয়া? ভালো, তবে এই ভাইয়া ডাকটা বাদ দিতে হবে। ভালো যেহেতু লেগেছে তাহলে একটা চুমু দাও না। বেয়াদবি শুরু করছিস? আমি গেলাম এখান থেকে, বিশাল ধমক দিয়ে। তাহলে চাও। বেচারা পা বাড়াতেই বদমাইশ মেহেক লাফিয়ে চুমু এঁকে দিল গালে। একদম কাদো কাদো অবস্থা লাজুক ছেলেটির। লিপস্টিকের দাগ লেগে গেছে বরফ শুভ্র গালে। কপিবাজ মেয়েটি তো হি হি করে হাসছে হবু বরের অবস্থা দেখে। পকেটের টিস্যু পানিতে ভিজিয়ে গাল মুছে নিলেন ডাক্তার সাহেব। অতঃপর হনহনিয়ে দ্রুত বেরিয়ে গেলেন কক্ষ থেকে। ধীরে ধীরে রাত বেড়েছে চুপিসারে। সেই সন্ধ্যার পরে মেহেকের বায়নায় শেহর এসেছে রেডি হয়ে। মফস্বলের রাস্তায় হেলে দুলে আসতে যাত্রাপথে অনেক সময় লেগেছে। রীতিমতো ঘুমের আয়োজনের সময় এখন গ্রাম অঞ্চলে। শেহর জানে আজ রাতে তার বর দেশ ছাড়বে লন্ডনগামী ফ্লাইটে করে।
দুপুরে ইনস্টাগ্রামে শেষ টেক্সট দিয়েছিল বর্মশ। এরপরই তো আরমান আহমেদ ফোন নিয়ে যান সানানের কাছ থেকে, কারণ বাতেন তো জানে সানান ব্রিটিশ সিটিজেন। দেশ থেকে পালিয়ে গেলে ছেলেটি লন্ডনে যাবে, সেক্ষেত্রে লন্ডনগামী ফ্লাইট থেকেও সানানকে গ্রেফতার করা যেতে পারে। এসব বৈরী ভাবনায় ডুবে মেয়েটির ভয় যেন কমছে না কোনোভাবে। এখানে বিয়ে বাড়িতে গায়ে হলুদের প্রোগ্রাম চলছে পুরোদমে। মেহেক বারবার সাহেরকে অনুরোধ করছে ওর মতো করে সাজতে, অন্তত হলুদ একটা শাড়ি তো পরতে পারে। শাহের এসেছে সাধারণ পোশাকে, স্বামীর চিন্তায় চিত্তে মোটেও শান্তি নেই বেচারির। কি করে সাজবে এখন হলুদের সাজে? নাছোড়বান্ধা মেহেকের অনুরোধ প্রত্যাখ্যান করেছে নীরব থেকেই। হলুদ পরি মেহেক এখন হলুদের স্টেজে, এক পাশে ভাই মায়াজ, অন্য পাশে হবু বর সায়ন। দুজন দুপাশে বসে হলুদ ছুঁইয়ে দিচ্ছে পরম যত্নে। সায়ন তো আর জানে না ভাইদের সত্যি সত্যি খুন করার ঘটনা, তাহলে হয়তো বিয়ের আনন্দই মাটি হয়ে যেত। অজানাই থেকে ছেলেটি আজ ফুরফুরে মেজাজে, অস্থির চিত্ত শুধু শেহরের। দূরে দাঁড়িয়ে চুপি চুপি দেখছে সবকিছু। কখন আসবে খবর লন্ডনগামী ফ্লাইট ছাড়ার? অবাধ্য বুক ধকধক করছে নিরন্তর, প্রতি মুহূর্তে নিঃশ্বাস যেন বন্ধ হয়ে যেতে চায় প্রাণ পাখিকে বধ করে। কখন যে কোন অঘটন ঘটে যায় কে জানে। এ যেন এক অবর্ণনীয় কষ্টের ভয়ানক অনুভূতি, চাপা আর্তনাদের অস্থির উৎকণ্ঠা। এসবই উৎকণ্ঠার মাঝে আচানক হলুদ স্টেজে ডাক আসে শেহরের। হলুদ ছোঁয়া দিতে হবে বিয়ের কনে মেহেককে। মেয়েটি ধীরে পায়ে এগিয়ে গেল স্টেজের কাছে। এরই মাঝে হোয়াটসঅ্যাপে কল আসে হৃদয়কে কাঁপিয়ে দিয়ে। সে অচেনা আগন্তুক কল দিয়েছে। শেহর তো এখনো জানা নেই আগন্তুকই তার বাবা। ভীরু ভীরু আঙ্গুলে ক্লিকে কল রিসিভ করে শেহর। মুঠোফোন কানে ধরতে গম্ভীর কণ্ঠে আগন্তুক বলল, আমি এয়ারপোর্ট থেকে বলছি। এইমাত্র লন্ডনগামী ফ্লাইট ঢাকা এয়ারপোর্টে ছেড়েছে। সামান্য শামস নির্ভীকের যাত্রী হয়ে ফ্লাইটে। আর কোনো ভয় নেই মা। হঠাৎ পাওয়া এই সুসংবাদে সাহেরের বুক থেকে যেন একটা পাথর নেমে গেল। দুর্ভাবনারা বিদায় নিল মন দুয়ার থেকে। এ সকল দুশ্চিন্তার অবসানে পুরো শরীর যেন হালকা লাগছে এখন। কাল বিলম্ব না করে মেয়েটি ধন্যবাদ দিল আগন্তুককে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। গতকালই সানান পরামর্শ দিয়েছে আগন্তুককে স্যার ডেকো রাজবধূ। সাহেরও সে আদেশই পালন করে অক্ষরে অক্ষরে। আগন্তুক ভদ্রলোক কথা শেষে ফোন কেটে দিয়েছেন। সাহেব দ্রুত দৌড়ে চলে গেছে ডাক্তার আন্দালিবের নিকটে। মেয়েটিকে দৌড়াতে দেখে চিন্তিত ভঙ্গিতে সায়নও এসে দাঁড়িয়েছে পাশে। শ্বশুরের সামনে গিয়ে একশ্বাসে বলল, বড় চাচা ঢাকা থেকে লন্ডনের ফ্লাইট ছেড়েছে। শাসন ভাইকে নিয়ে আপনার বড় ছেলে লন্ডন ফিরে যাচ্ছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। কিন্তু শামস গেল কেন রে? আর ছেলেটা গেলই বা কিভাবে? আপনার বড় ছেলে নিয়ে গেছে। শামস ভাইয়া দেশ থেকে যদি কোনো অঘটন ঘটিয়ে ফেলে। শামসকে নিয়ে বেশ ভালোই কাজ করেছে সানান। দেখতে হবে না কার ছেলে। ডাক্তার আন্দালিব বুক চাপড়ে বলছেন। সায়নও যেন বিশাল এক দুশ্চিন্তার ঘর থেকে মুক্তি পেল। নিজ স্ত্রীকে সুখের সংবাদ দিতে বিলম্ব করলেন না ডাক্তার আন্দালিব। মুঠোফোনে কল দিলেন মায়া আহমেদকে। ওপাশ থেকে হ্যালো বলতেই ডাক্তার জানালেন, তোমার ছেলেরা লন্ডনের ফ্লাইটে উঠে গেছে মায়া। ফ্লাইট ঢাকা ত্যাগ করেছে অলরেডি। শাহের আর এক মুহূর্ত দাঁড়িয়ে থাকেনি সেখানে। দৌড়ে সোজা চলে এসেছে মেহেকের নিকটে হলুদ স্টেজের কাছে। আর কোনো বৈরী ভাবনা নেই মেয়েটির এলোমেলো হৃদয়। এখন যে সবার সাথে মিলেমিশে হলুদের আনন্দে উদ্বেল হবারই সময়। বিয়ের উৎসবে হইচই পুরো বাড়ি জুড়ে। ঘরোয়া বিয়ের অনুষ্ঠান চলছে সায়ন মেহেকের। আজকের রৌদ্রকরোজ্জ্বল মধ্যাহ্নই ওদের জীবনের মধুলগ্ন। স্টেজে বধূ বেশে মেহেককে বসিয়ে রাখা হয়েছে সায়নের পাশে। আজ সোনালি পাড়ের লাল বেনারসিতে বউ সেজেছে মেয়েটি। হিজাবে মাথাসহ পোড়া কপাল ঢাকা। হিজাবের উপরে বিয়ে সোনালি লাল ওড়না, আর গায়ে সোনার গয়না জড়িয়ে সকলের মন কেড়েছে মেয়েটি। লন্ডনে এখন স্নিগ্ধ সকালে। এইমাত্র বাসার সামনে এসে নেমেছে সানান আর শামস। সব চিন্তা ঝেড়ে নির্ভর হওয়ার খুশি ওদের চঞ্চল চিত্তে। এহেন খুশির আবেশে বেয়ারা শামস তো একটা ডিগবাজি দিয়ে ঢুকলো ঘরে। সানানও মুক্ত জীবনে ফিরতে পেরে অতিশয় পুলকিত। আজ আর শেহরের মনে কোনো পিছুটান নেই, নেই কোনো দুর্ভাবনার রেশ। মেয়েটি বিয়ের আনন্দে পুরোপুরি মশগুল। সায়ন মেহেকের বিয়ে পড়ানো শুরু হবে কিছুক্ষণের মধ্যে। হঠাৎ ফোন কল আসে শেহরের হোয়াটসঅ্যাপে। স্বামী কল দিয়েছে দেখে মেয়েটির বুকের ভিতরে যেন খুশির মাতাল খুশবু ছড়িয়ে গেল। ঝটপট ফোন রিসিভ করে হ্যালো বলতে সানান ওপাশ থেকে বলল, আমি লন্ডনের বাসায় চলে এসেছি রাজবধূ। কি যে খুশি লাগছে এখন। আমারও। শেহর জবাব দিল খুশিময় লাজুক স্বরে, শোনো রাজবধূ, আমরা তো এখন লং ডিস্টেন্সে আছি। এখন থেকে আমরা শুধু প্রেম করব। না না, আমি এখন প্রেম করব না। আমি তো এখন বিয়ে বাড়িতে আছি। রাতে প্রেম করব। ওরে দের ব্যাটারি, আমি কি এখনই প্রেম করতে বলেছি নাকি? আমি বলেছি আজ থেকে শুধু প্রেম করব। এইবার বুঝছি, প্রেমের শুরুটা তাহলে আপনিই করুন। আই লাভ ইউ ডার্লিং। না ইংলিশে না, ইংলিশে না, বাংলায় বলেন, বাংলায়। বাংলায় যেন কি বলতে হয়? আমি তোমাকে ভালোবাসি। হো হো করে হেসে সানান জবাব দিল, যা, এতদিন পরে আমার লাজবধূ ভালোবাসি বলল। আমি ধন্য, পরিপূর্ণ এখন।
স্বামীর কথা শুনে প্রেম প্রেম খুশির প্রাণোচ্ছল আবেশে দিশেহারা শাহের সামান্য ফোন আলাপে লাজের বাহার এসেছে মায়াবী বদনে। সানানো হয়তো রোমান্টিক কিছু বলতে চেয়েছিল বউয়ের সাথে। আচানক শামস এসে দাঁড়ালো ভাইয়ের পাশে, এসেই মুঠো ফোন চেয়ে নিয়েছে ফোন আলাপের অভিপ্রায়। বেয়ারা ছেলেটি ফোন কানে ধরে দুষ্টু কণ্ঠে শুধালো, হ্যালো শেহের, কে কে এসেছে রে বিয়েতে? তোর বান্ধবী তোরই এসেছে? পাশ থেকে হুঙ্কার দিল সানান। কি অবস্থা শামস? শেহেরকে এখনো তুই তুই করে বলছিস কেন? তোমার বউ হিসেবে বলছি না, আমার চাচাতো বোন হিসেবে তুই করে বলছি। না, এখন আর তুই বলতে পারবি না। বউ পাগল। ফোন কানে ধরে শামস দুষ্টু মিষ্টি জবাব দিচ্ছে ভাইকে। আচানক সানানের নিকট ফোন দেওয়ার অনুরোধ করলো শেহের। বেচারা শামস গার্লফ্রেন্ডের ব্যাপারে একটু আলাপও করতে পারেনি প্রাণ খুলে। সানান ফোন হাতে নিয়ে হ্যালো বলতে লাজবধূ বলে উঠল, জানেন, মোটু মোকাম্মেল তো মাসের অর্ধেক টাইম থাকতো বাড়িতে, আর বাকি অর্ধেক টাইম থাকতো ঢাকায়। বিনোদন মিডিয়ায় লোকটা ঠিক কি কাজ করতো কে জানে। হঠাৎ ওর প্রসঙ্গ এলো কেন? না মানে মিডিয়া লোকের দেখা পেয়ে গেছি তো। আজ একজন মিডিয়া পরিচালক এসেছে মেহেকের এই বিয়ে বাড়িতে। তো সুন্দর চেহারার কারণে ছোটবেলা থেকে সবাই নায়িকা বলে ডাকতো শাহেরকে। তখন থেকে নায়িকা হবার সুপ্ত বাসনা তৈরি হয়েছে মনের কোণে। দীর্ঘদিনের লালিত স্বপ্ন এটা, বহু পুরনো ইচ্ছে। জীবনের এই ক্রান্তি লগ্নে এসেও সামান্য ইশারা পেয়ে পুরনো ইচ্ছেটা জেঁকে বসেছে পুনরায়। সানানত দুঃখে সকল পথ পাড়ি দিয়ে ফিরেছে বিলেতে। এখন তো আর কোনো বাড়তি চিন্তা নেই, তাই কোনো ভনিতা না করে মেয়েটা স্বামীকে জবাব দিল, আমাকে দেখে পরিচালকটা বলল এক চান্সেই নাকি নায়িকা বানিয়ে দিতে পারবে। বইয়ের কথা শেষ না হতে বজ্রের ন্যায় গর্জে উঠল সানান। সন্ধ্যের ব্যাটারি, তোর মুখে যদি আরেকবার নায়িকা হবার কথা শুনি তাহলে তোকে কিন্তু আমি একদম খুন করে ফেলবো। শেহের জবাব দেওয়ার পূর্বে পাশে থাকা শামস দুষ্টু স্বরে ভাইকে বলল, ভাইয়া, মানুষ খুন করলে অনেক অশান্তি। এক কাজ করো, মেহেককে খুন না করে একেবারে ডিভোর্স দিয়ে দাও। ঠাস করে সজোরে চড় পড়ল শামসের গালে। গালে হাত দিয়ে মন খারাপে সুরে ছেলেটি প্রশ্ন করল, তুমি আমাকে মারলে কেন ভাইয়া? তুই আমার বউকে ডিভোর্স দেওয়ার কথা বললি কেন? আরে তুমি তো খুন করতে চাইছো, আর আমি ডিভোর্সের কথা বলতে দোষ হয়ে গেল? খুনের চেয়ে ডিভোর্স কিন্তু বহুগুণে ভালো। তোমরা দুজন দুই জায়গায় ভালো থাকবা। এবার আরো জোরে চড় পড়ল শামসের অন্য গালে। বেয়ারা ছেলেটি সত্যি দুঃখ পেয়েছে এখন। শামসের সাথে কথা না বাড়িয়ে সানান মনোযোগ দিল ফোনে। বউ বেচারি ভয়ে ফোন কেটেও দেয়নি, এখনো লাইনে আছে চুপটি করে। ছেলেটি থমথমে কণ্ঠে হুঁশিয়ার করে দিল বউকে, আমি প্লেনে চড়তেই তোর আকাশে উড়ার শখ হয়ে গেল? খুব সাহস দেখছি তো। কান খুলে শুনে রাখ, তোর মুখে যদি আরেকবার নায়িকা হবার কথা শুনি না তাহলে রূপমের মতো তোকেও আমি নিজ হাতে খুন করব। সারানের কথা শুনে বিস্ময়ে চমকে উঠল শামস। বুকের ভেতরে বাজতে শুরু করলো ভয় আর বেদনার নিদারুণ এক করুণ সুর। ভাইয়ের কাঁধে হাত রেখে কৌতূহলে সুরে ছেলেটি প্রশ্ন করলো, তাহলে রূপম ভাইকে সত্যিই তুমি খুন করেছো? দুই ভাইয়ের একান্ত আলাপচারিতায় লগ্ন দেখে শেহের ফোন কেটে দিয়েছে এপাশ থেকে। সানান হতাশ বদনে ধীরে ধীরে ভাইকে খুলে বলল সব ঘটনা। বিদায় বিকেলের অবসানে গোধূলি লগন এসেছে ধরায়। গোধূলি মায়ায় জড়াতে সাজ উকি দিচ্ছে দুয়ারে এসে। সাজ আর গোধূলির এই সন্ধিক্ষণে নববধূ মেহেককে নিয়ে আসা হয়েছে শ্বশুরালয়ে। মেহেরুন্নেসার বাড়িতে এসে সায়ন নেমে গেছে বউয়ের গাড়ি থেকে। বেচারি মেহেক গাড়িতে পুরো একা। বাড়িতে বধূ বরণের প্রস্তুতি চলছে জোরে সোরে। শাহের ধীর পায়ে এগিয়ে এলো নববধূর গাড়ির কাছে। গাড়ির দরজা খুলতে মেহেক অভিমানী সুরে বলল, মনে আছে বিয়ে শপিং এ গিয়ে তুই কি বলেছিলি? কি জানি, তুই কিন্তু বলেছিলি বিয়ের দিন শারণ ভাই আমাকে কোলে করে গাড়ি থেকে নামাবে। এখন কোলে করে না নামালে আমি নামবই না। ওকে, আমি যাচ্ছি শায়ন ভাইয়ার কাছে। তুই আর ওনাকে ভাইয়া ডাকিস না তো। শাহের পায়ে পায়ে এগিয়ে এলো সায়নের কাছে। লাজুক ছেলেটি দাঁড়িয়ে অবনত শিরে। মেয়েটি মুচকি হেসে অনুরোধে সুরে বলল, ভাইয়া, আপনার বউ কিন্তু আজ নামবে না গাড়ি থেকে, আপনাকে কোলে করে নামাতে হবে। সবাই কোলে করে বউ নামায়। এত নীলাচাপটা ভালো লাগে না রে। না নামলে হাফ টিকিট চলে যেতে বল বাপের বাড়িতে। এমন কেন করছেন ভাইয়া? কি করব তাহলে? তোদের জ্বালাই তো বাঁচি না। আপনার বউ কিন্তু রাগ করবে। নাছরবান্দা মেহেকের আবদার রক্ষার্থে সায়ন এগিয়ে এসেছে গাড়ির কাছে। কিন্তু এখানেও বিপত্তি ঘটল নতুন করে। লাজুক ছেলেটি সবার সামনে দৃষ্টি বিনিময় করতে চায়নি বউয়ের সাথে। অন্যদিকে তাকিয়ে কোলে করে নামাতে চেয়েছিল, কিন্তু দৃষ্টি অন্যদিকে থাকায় কোলে নেওয়ার সময় ভুল করে হাত ঢুকিয়ে দিয়েছে শাড়ির ভেতরে। বেচারি মেহেক চেঁচিয়ে প্রশ্ন করলো, এই কি করছো তুমি? কোথায় হাত দিয়েছো? হ্যাঁ, সায়ান তাকিয়ে দেখে খেয়ালের ভুলে হাত দিয়েছে শাড়ির ভেতরে। বেচারা লজ্জায় নিজের জিভ কামড়ে গাড়িতে রেখে দিল বউকে। মেহেক ধমকে সুরে বলল, এই শরতে তুমি কিচ্ছু পারে না, ফ্রি টিকিট একটা।
সায়ন লাজুক হেসে আলতো হাতে কপাল চাপড়ে সরে গেল দূরে। মেহেক ঝটপট গাড়ি থেকে নেমে নিজেই চলে এলো ঘরে। বেচারি আনমনে ভাবছে সমস্যা কি, ঘরে একা এলে এটা তো আমারই নানা বাড়ি, এতক্ষণ কেন বসে থাকবো গাড়িতে? আমি কি সায়নের মতো লাজুক নাকি? নিশি গভীর হচ্ছে, হৃদয়ে প্রেমের সুর ছড়িয়ে। বাঁশরের সুর আর ছন্দ যেন একসাথে এসেছে মেহেকের মনে। বধূ বেশে বেচারি আছে ফুলসজ্জা এই বসে। লাজুক বসায়ন এখনো আসেনি বাসর ঘরে। নানা বাড়িতে নতুন বউ হয়ে এসেছে মেহেক, চিরপরিচিত বাড়ি এটা। ফুলসজ্জায় বসে এত অপেক্ষা করতে কি ভালো লাগে। ভীষণ রাগ হচ্ছে এখন সায়নের উপরে। হৃদয় এহেন রাগ অনুরাগের মাঝে ধপ করে আওয়াজ হলো বাইরে। গাছ থেকে পাকা বেল পড়েছে নিশ্চয়ই। নানা বাড়িতে এসে জীবনে কত বেল কুড়িয়েছে মেহেক, আজ কেউ যাচ্ছে না কেন বেল কুড়াতে? সকালের আগেই বেলটা যদি কেউ চুরি করে নিয়ে যায়, নানা বাড়ি প্লাস শ্বশুর বাড়ি, এটা কত বড় অধিকার। সবকিছুর উপরেই অধিকার এখন আগের চেয়েও বেশি। শুধু কি তাই, ব্যাকেল মেহেকের ভীষণ পছন্দের ফল বেল। বেচারি ভাবছে কারো কোনো আওয়াজ নেই কেন এদিকটায়? সবাই কি বুড়ি মেহেরুন্নেসার কক্ষে নাকি? তাহলে তো ভালোই, আমি চুপি চুপি বেরিয়ে যাই ঘর থেকে, গিয়ে কোনোভাবে বেলটা নিয়ে আসি। মফস্বলের বাড়ি হয়, ওয়াশরুম নেই বাড়ির সব কক্ষের সাথে। মেহেকের বাসর ঘরের এই কক্ষটিতেও কোনো ওয়াশরুম নেই। বেচারি ভাবছে ধরা খেলে বলবো ওয়াশরুমে যাবার জন্য বেরিয়েছি, ঘরে ওয়াশরুমের লোক ছিল তাই বাইরের পুরনো ওয়াশরুমটাতে গেছি। আসার পথে বেলটা সামনে পড়লো, রেখে আসবো নাকি? আমার ডাক্তার জামাইয়ের জন্য নিয়ে এসেছি যত্ন করে, ডাক্তারের বউ হিসেবে দায়িত্ব আছে না আমার? এসব এলোমেলো ভাবনায় হারিয়ে মেহেক বেরিয়ে গেল বাসর ঘর থেকে। বিয়ে বাড়ির পিচ্চি বাচ্চা হয়তো সবই ঘুমিয়েছে। মুরব্বীরাত সত্যি মেহেরুন্নেসার কক্ষে বসে বসে আলাপ করছে রূপম হত্যা মামলায় সানানের আসামি হবার ঘটনা নিয়ে। বাড়ির এদিকটা পুরোপুরি ফাঁকা। ডাইনিং রুম থেকে মেহেক সোজা চলে গেল রান্নাঘরে। এখানেও কেউ নেই। রান্নাঘরের দরজা খুলে দ্রুত চলে এসেছে বেল গাছের নিচে। অতঃপর বেল কুড়িয়ে দুহাতে নাড়াতে নাড়াতে ফিরল রান্নাঘরে। মনে মনে ভাবছে বেলটাকে যেভাবে নাড়াচাড়া করছি দুহাতে, আমার লাজুক জামাইটাকেও এভাবে দুহাতে নাড়াচাড়া করে চালাক বানাতে হবে, না হলে এই বেটা লজ্জাবতী গাছি থেকে যাবে। বেল নিয়ে মেয়েটি এসে ডাইনিং রুমে ঢুকতেই দেখলো সায়ান পানি পান করছে টেবিলে। মেহেককে দেখে বাঁকা হাসি ফুটলো বেচারার বদন জুড়ে। বাঁকা হাসিতে বিদ্রুপের ভঙ্গিতে প্রশ্ন করলো, বাসরাতে জামাই প্রিয় নাকি বেল বেশি প্রিয়? লাজুক বরের মুখে এহেন কথা শুনে মেহেক গুছানো মিথ্যা কথায় বলে দিল, আরে এই প্রিয় জামাইটার জন্যই তো বেল নিয়ে এলাম ওয়াশরুম থেকে ফেরার পথে। আর মিথ্যে বলিস না তো, হাফ টিকেট। বেল পড়ার শব্দ তোকে বাসের ঘর থেকে টেনে নিয়েছে। বেল চড়া বউ আমার। সলজ্জ কণ্ঠে অন্যদিকে তাকিয়ে জবাব দিল ছেলেটি। লাজুক বরের কণ্ঠে প্রথমবার বউ কথাটা শুনে মেহেক যেন খুশির রাজ্যের শেষ দিগন্তে পৌঁছে গেল। বরকে খুশি করতে আবারও মিথ্যা বলে দিল, বিশ্বাস করো আমি ওয়াশরুমেই গিয়েছিলাম, বেলটা এনেছি তোমাকে খাওয়াবো বলে। যা হাফ টিকেট যা, এত যখন বেল খাওয়ার শখ, বেলের শরবত বানিয়ে নিয়ে আয় তাহলে। সায়নের আদেশ শুনে মেহেক পড়ে গেল মহামুসিবতে। কেন যে বাড়তি প্রেম দেখাতে গেল বরের সাথে, এখন কি করবে? আর যাই হোক, ঘায়াল হতে চায় না বেচারি। ক্ষণিকেই পাল্টা জবাব দিল বরকে, বাসর রাতে কোনো বউ বেল শরবত বানাতে চায়? বাসর রাতে কোন বউ বেল করাতে চায়? গেছি, ভালো করেছি। তুই বউয়ের সাথে বেল করাতে গেলে কোন আক্কেলে? এইবার গিয়ে ভালো করে বেলের শরবত বানিয়ে নিয়ে আয়, এইটা তো শাস্তি। নয়তো আমি আজ বাসর ঘরে আসবই না, আর এলো বেলটা তো পিঠেই ভাঙবো। মেকি রাগ দেখিয়ে সায়ন ফিরে গেছে ড্রয়িং রুমে। মেহেক শরবত না বানিয়ে বাসর ঘরে এসে বসে পড়লো ফুলসজ্জায়। কিসের বেলের শরবত বানাবে বাসর রাতে? দিনকাল কি এত সোজা? বেচারি বরকে গালি দিচ্ছে মনের মতো করে। ধীরে ধীরে নিশিও পেরিয়ে যাচ্ছে উষায় হারাতে। মেহেকের আর সহ্য হচ্ছে না। আর কতক্ষণ অপেক্ষা করবে একা একা বসে? আচানক কক্ষদ্বার খুলে গেল খানিক শব্দ করে। সায়ন এসেছে ভেবে মেহেকের রাগ পানি হচ্ছিল খুশির পরশে, কিন্তু না, সায়ন নয়। শাহের ঘরে এলো পায়ে পায়ে এগিয়ে। বর আসেনি বলে মেহেক গাল ফুলিয়েছে নিজের অজান্তে। বেচারি শের তো জানে না বেলের শরবত সংক্রান্ত ডিলের খবর। মেয়েটি ভাবছে লাজুক সায়ন হয়তো বাসর ঘরে আসছে না লজ্জার ভারে নুয়ে। নববধূ মেহেকও অভিমানী হয়ে আছে বরের উপরে। রাতে পুরুষ মেহমানের অনেকেই ফিরে গেছে যে যার বাড়িতে। ঘরে বন্ধু বান্ধব বলতে কেউই নেই সায়নের। জীবনের শ্রেষ্ঠ বন্ধু যমজ ভাই সানানি বেচারা তো আসামি হয়ে ফিরে গেল বিলেতে। সায়ন ছেলেটিকে ডেকে আনবে এখন বউয়ের কক্ষে। এই রাতে বাড়িতে যে কয়েকজন কাজিন আছে সবাই মেয়ে। পুরুষের গায়ে পড়া স্বভাবের সামিরাকে পাঠানো একদমই উচিত হবে না। একমাত্র সেহেরি আছে যে গিয়ে তারা দিতে পারে। উপায়ন্তর না দেখে মেয়েটি ঝটপট চলে গেল সায়নের কাছে। লাজুক এসে অনুরোধের সুরে বলল, ভাইয়া আপনার বউ কিন্তু অপেক্ষা করছে, যান বাসর ঘরে যান। অবনত শিরে মনোযোগী ভঙ্গিতে সায়ন কথা শুনল, শুধু হেলদোল হলো না বিন্দুমাত্র।
বড্ড ঘুম এসে ধরে দিতে চাচ্ছে শেহরের নয়ন দুয়ারে। সায়ন মেহেকের জন্য সময় নষ্ট করতে চায় না মেয়েটি। উপায়ন্তর না দেখে সোজা ফোন দিল বিলেতে। তবে বরমশাইকে নয়, নায়িকা হবার ইচ্ছের কথা জানাতে বরমশাই তাকে খুন করার হুমকি দিয়েছে। এমন হুমকি ধামকি দেওয়া লোকের সাথে মোটেও নিজের থেকে কথা বলবে না শেহর। সায়নকে বাসর ঘরে পাঠাতে সাহায্যের আসে রিং দিল বেয়ারা শামসকে। বিলেতে ফেরার পর থেকে ছেলেটি মগ্ন মাতাল নিদে। শেহরের ফোন রিসিভ করে নিজ জড়ানো কণ্ঠে বলল। হ্যালো। শেহর অভিযোগে সুরে জানালো। দেখো শামস ভাইয়া, অনেক রাত হয়ে গেছে, অথচ সায়ন ভাইয়া লজ্জায় এখনো বাসর ঘরেই যাচ্ছে না। কি করবে এখন? সানান ভাইয়া দেশে থাকলে তো আজ বাসর ঘরে প্রক্সি দিতে পারতো। এ কি বলছো? এটা কি বললো তুমি? শেহরকে চেঁচিয়ে উঠতে দেখে শামস ইচ্ছে করে আবারও বলল। যমজ ভাই হিসেবে সানান ভাইয়া বাসরে প্রক্সি দিয়ে আসতো। বেয়াক্কেল মেহেক ধরতেই পারতো না। তোমার কথাবার্তা শুনলে না আমার ভীষণ রাগ লাগে। এরই মাঝে মেহেক এসে হাজির হয়েছে ড্রয়িং রুমে। সায়নের সামনে কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে বাঘিনী সুরে বলল। কি সমস্যা তোমার? শেহর তৎক্ষণাৎ শামসকে জানিয়ে দিয়েছে। সমস্যা নেই শামস ভাইয়া, জামাইকে বাসর ঘরে ধরে নিতে নতুন বউই এসে হাজির হয়েছে। কি বললি তুই? কাজ হয়েছে তাহলে? একদম উপযুক্ত বউ পেয়েছে সায়ন ভাইয়া, পুরাই বেশরম। এদিকে মেহেক ধমকের সুরে সায়নকে বলছে। তুমি কি আসবা বাসর ঘরে? জামাইকে বাসর ঘরে নিতে কোনো বউ এভাবে চলে আসে? কোনো জামাই বউকে বাসর ঘরে রেখে ভাবে বাইরে বসে থাকে? শেহর খোঁচা মেরে সায়নকে বলল। যান যান, যা ঝগড়াঝাটি করার আপনারা রুমে গিয়ে করুন তো। নতুন বিয়ে করে এখানে সেখানে ঝগড়া করার কোনো দরকার নেই। সায়নকে একরকম টেনে নিয়ে নববধূ মেহেক চলে এসেছে বাসর ঘরে। দরজা আটকে দিয়ে তর্জনী উঁচিয়ে বলল। আর কতদিন নতুন বউ স্টাইলে লাজুক হয়ে থাকবেন মশাই? তোমার মতন বউ পেলে যে কেউ লজ্জা পেত? কিসের বাসর ঘর? জামাইকে আসমানের মতো ধরে এনে মনে হয় বন্দি করছিস লাল দালানে। লাজুক সরে মাথা নুয়ে জবাব শয়নের। মেহেকের ভীষণ কষ্ট হলো বরের এহেন লাজুক জবাব শুনে। বেচারি খাটে বসে নরম সুরে বলল। আচ্ছা, আমি নিজেই লাজুক হয়ে গেলাম। তোমার পকেটে রুমাল থাকলে দাও তো, নাক মুখ চেপে ধরেই লজ্জা পাবো। আর তুমি তোমার দায়িত্ব শুরু করো। আমার আবার কি দায়িত্ব? আমার ঘোমটাটা টেনে উঠাবে। বাসর ঘরে বইয়ের ঘোমটাটা তুলতে হয়, জানো না? নাছরবান্দা বউয়ের আদেশ শুনে সায়ন ব্যস্ত হলো ঘুমটা তুলতে। মাথার বউ ওড়নাটিও নাও বাধ্য আটকে ছিল মেহেকের কানের দুলের সাথে। লাজুক সায়ন ঘুমটা তোলার চেষ্টা করতে কানের দুলেও টান লেগে গেছে বেচারার অজান্তে। মেহেক ব্যথায় কান ধরে চিৎকার করলো। মেহেক, কি হলো রে? তুমি আমার কানে দুল সহ টান দিয়েছো। সরি। তুমি সরো তো, আমার ধারের কাছেও আর এসো না। সব সময় খালি উল্টাপাল্টা কাজ করো। এত রাগ করিস কেন? আয়, এইবার ঠিক করে ঘুমটাটা খুলে দেব। প্লিজ শুয়ে থাকো তুমি। লজ্জায় কোন দিকে তাকিয়ে থেকে কি করে ফেলবা কে জানে। আসলে আমার লজ্জা একটু বেশি। খুব ছোটবেলায় ঢাকার স্কুলে এক মেয়ে বান্ধবীর সাথে ভীষণ ভাব ছিল। তখন বন্ধুদের সবাই বলতো, ইস বউ নিয়ে ঘুরে। এরপর থেকে লজ্জায় মেয়েদের সাথে চলতাম না। সেই থেকে এই মেয়ে ইস্যুতে সংকোচ আসতে শুরু করে। এরপরও নিজেকে গুছিয়ে রাখতে পারিনি। লন্ডনে মেডিকেল কলেজের লাইফে এত তুর্কির মেয়ের সাথে ব্যায়াম শুরু হলো। মেয়েটা আমার বাহুতে বাহু ঢুকিয়ে হাঁটতে চাইতো, আরও অনেকভাবে ঘনিষ্ঠ হতে চাইতো। আমার লাজুক স্বভাবের কারণে মেয়েটাকে আমি ডিস্টেন্স মেনটেন করে চলার অনুরোধ কর, কিন্তু আমার ভুল বুঝে কষ্ট দিয়ে চলে গেল। এরপরই পার্মানেন্টলি মেয়েদের কাছ থেকে দূরে থাকার সিদ্ধান্ত। পেশেন্ট ব্যতীত কোনো মেয়ের সাথে প্রয়োজন ছাড়া আলাপও করা হয়নি আমার। এইভাবে চলতে চলতে ফিমেল ইস্যুতে ভীষণ লজ্জা আমার ঘিরে ধরেছে। লাফিয়ে উঠে বলল। কি? ছোটবেলায় একটা বউ ছিল আর মেডিকেল লাইফে একটা গার্লফ্রেন্ড? তুই যা মনে করিস। এই সব তুমি বিয়ের আগে বলনি কেন? সরি, তবে খুব করে বলার মতো কোনো সম্পর্কই ছিল না। মেহেক হাসি দিল আর চোখেছে। অতীতের চেপে রাখা ঘটনাগুলো বলতে পেরে বেচারা ডাক্তার কিছুটা ইজি হয়েছে। অবাধ্য বউ আবারও বায়না ধরল। আচ্ছা, এখন আমার ঘোমটাটা উঠাও তো। সায়ন নিজ হাতে ঘোমটা সরিয়ে নিচ্ছে। খুব যত্নে পিন উঠিয়ে বিয়ের ওড়নাটায় সরিয়ে দিল। মাথা থেকে ওড়না পাশে রেখে সলজ্জ ভঙ্গিতে প্রশ্ন করল। এবার কি তো শাড়িটা খুলে ফেলবো নাকি? সায়নের কথা শুনে নীলাজ মেহেকের মাথায় যেন লাজের বাজ পড়ল। শাড়ি খুলতে চাচ্ছে ভেবে বেচারি এক লাফে গিয়ে লুকিয়ে পড়ল পর্দার আড়ালে। সায়ন ঈষৎ হেসে লাজুক কণ্ঠে বলল। আরে ধুর, বেরিয়ে আয় তো। লাজ নম্র স্বরে পাল্টা জবাব দিল মেহেক। পুরুষ মানুষকে যে বসতে দিলেই শুতে চাই, এটা আজকেই বুঝতে পারলাম। এই হাফ টিকেট, শাড়ি খোলার কথা ছাড়া আর কিছু নেই তোর মগজে? তুমি লাজুক হয়েও ভিতরে ভিতরে যে এমন বেশরম
ভাবতেও পারিনি। বিষম হলাম কিভাবে? আমি কি তোর গায়ের শাড়ি খুলতে চেয়েছি নাকি? আমি তো তোর মাথার শাড়িটা খোলার কথা বলছি। মাথার শাড়ি মানে? মাথায় ওড়নার নিচে শাড়ির মতো কি একটা পেঁচিয়ে রেখেছে সেটা। ও, হিজাব। হ্যাঁ হ্যাঁ, হিজাব। হিজাবটা খোলার কথাই বলছি। মেহেকের নিজের মাঝে এবার লাজ এলো চুপটি করে। কি থেকে কি ভেবে ফেলেছে বেচারি। মনে মনে গালি দিচ্ছে লাজুক জামাইটাকে। বেটা, তুই কথা ঠিক মতো বলতে পারিস না, কোনটা শাড়ি আর কোনটা হিজাব সেটাও বুঝিস না। আমি তো লাজে পুরো রোমান্টিক হয়ে গেলাম। বউকে আড়ালে লুকিয়ে থাকতে দেখে সায়ন উঠে এসেছে কাছে। এসে একটু রহস্য ঘেরা কণ্ঠে পড়ল, এই হাফ টিকেট, তোর যেন আরও কি একটা আবদার ছিল। কোনটা? সায়ন কিছুটা স্বাভাবিক হয়েছে এতক্ষণে, তবু লজ্জায় নয়ন দুটো অন্যদিকে ঘুরিয়ে জবাব দিল, ওই যে বিকেলে গাড়ি থেকে নামার আগে কি যেন একটা আবদার করছিলি, শেহারকে পাঠিয়ে। মেহেক বুঝতে পারলো কোলে ওঠার কথাই বলছে তার লাজুক বরটা। এই বেশরম মেয়েটিরও যেন আজ শরম আসছে ধীরে ধীরে। মাথা নিচু করে লাজুক হেসে জবাব এড়িয়ে গেল আনমনে। বইয়ের হৃদয়জ কথাগুলো যেন সায়ন বুঝে নিয়েছে গভীর চাহনি ছড়িয়ে। বেচারা কোলে করে বউকে এনে বসিয়েছে ফুলসজ্জায়। সায়নের লাজুক বদন জুড়ে বাঁধনহারা স্রোতের ন্যায় খুশিরা আছড়ে পড়ছে ধীরে ধীরে। মেহেকেরও স্বপ্নে সব রঙগুলো যেন জীবনে আসতে শুরু করেছে একটু একটু করে। চঞ্চল মনও দুলছে ময়ূরীর ন্যায় রিমঝিম সুরে, তাথই তাথই ছন্দে। সযত্নে বউকে বসে সায়নও বসে পড়ল পাশে। বসে ধীর কণ্ঠে আদেশে সুরে বলল, তোর শাড়িটা খুলতো। বিষয়ে আবারও চমকে গেল মেহেক। চুপি চুপি ভাবছে, এই লোক শুধু শাড়ি খোলার কথাই বলে কেন? বইয়ের বিস্ময় দেখে জিভ কেটে সায়ন ঈষৎ হেসে বলল, না মানে গায়েরটা না, মাথার শাড়িটা খুলতে বলছি। ও, হিজাব। কথাটুকু বলেই মেহেক দ্রুত হাতে হিজাবটা খুলে ফেললো মাথা থেকে। সায়ন একটু এগিয়ে চুমু খেয়েছে মেয়েটির পোড়া কপালে। আচানক উষ্ণ আদর পেয়ে মেয়েটিও লাজে গলে যাচ্ছে একটু একটু করে। পোড়া ক্ষত শুকিয়েছে অনেকটাই, কিন্তু দাগ রয়ে গেছে এখনো। সে দাগমুখ যুক্ত কপালেই চুমু খেয়ে সায়ন বলেছে, এই পোড়া কপালেই আমায় এনেছে তোর কাছে। এত কপাল নিয়ে অনেক কষ্ট তোর, কিন্তু আমি এই পোড়া কপালেই বেশি ভালোবাসি। তাই নাকি? হুম। শোনো, এখন থেকে আমায় তুমি করেই বলবা। যদি না বলি? বালিশের পাশের বেলটার প্রয়োজন পড়লো এতক্ষণে। বেলটা হাতে নিয়ে মেহেক হুমকি সুরে বলল, আমায় তুমি করে না বললে বাসর রাতে এই বেল ফাটাবো কিন্তু তোমার মাথায়। আমি মনে হয় বসে থাকবো, আমি কিন্তু এই বাসর করে বিড়াল মারব। বিড়াল কিভাবে মারে? সেই সে পরে হবে। কেন? চলো তাহাজ্জুদ নামাজ আদায় করি আগে, আমাদের বিয়ের জন্য, এই নতুন বন্ধনের জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, তারপরে বাসরে আনবো মনের গোপনে। 3 লন্ডন বয়ের মাঝে সায়ন সবচেয়ে ধার্মিক, লাজুক এবং ন্যায়নিষ্ঠ। আজ বাসরাতে নববধূর কাছে এসেও নিজের স্বভাবকে মোটেও পাশ কাটায়নি। অজু করে এসে বউকে নিয়ে নামাজ আদায় করেছে বিয়ের খুশিতে। মাঝে মাঝে মনে হয় এই ভবের হাটে একটা জিনিসই সবচেয়ে সুখী, বহমান সময়। এই সময়ের কোনো দুঃখ কষ্ট নেই, আর নেই কোনো পিছুটান। সে বয়ে চলে আপন গতিতে, সব দুঃখ কষ্ট আর বাধাকে উপেক্ষা করে। সময়ের এই বাঁধনহারা ছন্দে শহরের জীবন থেকে কেটে গেছে 1 সপ্তাহ। আজ আরেক শুক্রবার। নিজ কক্ষে বসে পাঠ্য বই পড়ছে মেয়েটি। এরই মাঝে ভীষণ উত্তেজনা নিয়ে হাঁসফাঁস করতে করতে কক্ষে দৌড়ে এলো মনটা। সেহের আপা, একটা নতুন খবর আছে। কি খবর মন্টা ভাই? বাতেন ফুপায় কি হয়েছে বাতেন ফুপার? পুলিশে ধইরা নিয়ে গেছে গো আফা। সত্যি? সত্যি। কিন্তু কোন অপরাধে ধরা খেলো ফুপা? আপনে বাপেরে হত্যা করার চেষ্টার কারণে। কি সব আবল তাবল বলছেন? আমার আব্বুরে হত্যা করার চেষ্টা করব কেন? হ চাচা, কইতাছি। তাইলে এত বছর পরে এটা কেমনে বাইর হইলো? আপনার আব্বাই নিজেই ধইরায় দিয়েছে। আমার আব্বু ধরাই দিছে মানে? মনটা জিহবায় কামড় দিল পাশ ফিরে। আচানক মুখ ফসকে বেরিয়ে গিয়েছে গোপন কথাটি। ছেলেটারই বা কি দোষ? কতদিন ধরে চেপে রেখেছে শেহরের বাবার কথা। আজ একটু বেশ খুশিতে সব এলোমেলো হয়ে গেল। কাজের ছেলেটিকে নিশ্চুপ থাকতে দেখে শেহর ধমকে সুরে প্রশ্ন করলো, আমার আব্বু ধরাই দিছে মানে? মন্টা ভাই, আমার আব্বু কিভাবে ধরাই দিছে? আব্বু কোথা থেকে আসলো? আরে, আপনার আব্বু মরণের আগে কিছু নমুনা রাইখা গেছিল মনে হয়। ওই নমুনা দিয়েই পুলিশ এত বছর পরে আসামি ধইরা ফেলাইছে। কেমন নমুনা রেখে গেছে আব্বু? আব্বুর লাশ দাফন করেছে কোথায়? আর ফুপাই বা আব্বুকে কেন মেরে ফেলতে গেল? শেহরের এত এত প্রশ্ন শুনে ধরা খেয়ে যাবার ভয় হলো মনটার। বেচারা সহজে কেটে পড়ার অভিপ্রায় বলল, জানি না এত কিছু, আমি এখন যাই আফা।
সব শুইনা আইসা পরে জানাইমু আপনেরে। মনটা বেরিয়ে যেতে শাহের দৌড়ে চলে আসে দাদির কক্ষে। হঠাৎ নাতনির অশ্রুসিক্ত নয়ন দেখে মেহেরুন্নেসা অবাক, মেয়েটি ছলছল নয়নে করুণ কণ্ঠে বলল, জানো দাদি, আমার আব্বুরে না বাতেন ফুপাই খুন করেছে। ফুপারে একটু আগে পুলিশ ধরে নিয়ে গেছে। কি কস? তুই কি কস এগুলো? সত্যি কইতাছি। আলে আই তো কিছু জানালো না আমারে। বিস্মিত ভঙ্গিতে ভারী কণ্ঠে জবাব দিলেন মেহেরুন্নেসা। এরই মাঝে ছোট চাচা সাদেক আহমেদ ছুটে এসেছেন মায়ের কক্ষে। এসে গম্ভীর কণ্ঠে মেহেরুন্নেসার উদ্দেশ্যে বলেন, মা শুনছো, আরমান ভাইয়ের নাকি বাতেন দুলাভাই খুন করেছে। পুলিশ এত বছর গোপনে তদন্ত কইরা সব বাহির করছে। একটু আগেই বাতেন দুলাভাইরা অ্যারেস্ট কইরা নিয়ে গেছে। হাসা কইতেছস নি? হ মা, হাসাই কইতাছি। আচানক ছোট চাচার কক্ষে ফোনের রিং বেজে উঠল উচ্চ শব্দে। জোর কদমে তিনি প্রস্থান করলেন মায়ের কক্ষ থেকে। দাদি নাতনি দুজনে আষাঢ়ের বৃষ্টির ন্যায় আঁখি জল বিসর্জন দিচ্ছে। এত বছর পরে হলেও মৃত্যুর রহস্য উন্মোচিত হয়েছে। আসামিও আটক হয়েছে পুলিশের হাতে। আজ তো পরম খুশির দিন, অনাবিল আনন্দে ভেসে যাবার দিন। মেহেরুন্নেসা অঝরে অশ্রু বিসর্জন দিতে দিতে বিলাপে সুরে বললেন, আমি সবসময় মনে মনে ভাবতাম বাতিনি কিছু করছে আমার পুতের। এই কারণে আমি পছন্দ করতাম না, এমনকি রূপমের কাছেও তোরে বিয়ে দিতে রাজি হই নাই। সবসময় মনে হইতো ওরা আমার শত্রু, আমার পুতের শত্রু। বিধাতার বিচিত্র ইশারাতে প্রতিনিয়ত ঘটে অনেক ঘটনাই। তো কদিন আগে এমনই এক ইশারায় সানানদের হাতে 7 ডাকাত নিহত হলো। অবহেলায় অনাদরে বেড়ে ওঠা শাহের মানসিকভাবে দুর্বল হলেও জেনেটিক্যালি ভীষণ মেধাবী। সেদিন দীর্ঘমেয়াদী লোডশেডিং দেখে অপরাধীদের সম্পর্কে সঠিক তথ্য দেয় সানানদেরকে। তারপরই তো হলো ভয়াবহ বোমা হামলা। এলাকাবাসীর মধ্যে অন্য কেউ হয়তো শাহের মতো করে লোডশেডিংয়ের ব্যাপারটা অনুধাবনই করতে পারেনি। পুলিশকে নিহত 7 ডাকাতের পূর্ববর্তী কর্মকাণ্ডের ব্যাপারে তথ্য দিয়ে সাহায্য করতে পারছেন না কেউ। শাহের নিজে তথ্য দিচ্ছে না ইচ্ছে করে, পাছে কোনোভাবে যদি নিজের স্বামীর বোমা হামলার ঘটনা প্রকাশ পেয়ে যায়। বড্ড ভয় বেচারি চঞ্চলা অবাধ্য মনে। নিহত 7 ডাকাতের পরিচয়ের প্রথম দিনে জেনেছে পুলিশ। বোমা হামলার স্থান থেকে টোকাই কর্তৃক চুরিকৃত বিভিন্ন আলামত সংগ্রহ করেছে, কিন্তু কারা ডাকাত খুন করেছে তাদের কোনো তথ্য উদ্ঘাটন করতে পারেনি। এমনকি ঘটনাস্থল থেকে যারা পালিয়েছে তাদের পরিচয়ও না। 7 জন তো মরেই বিদায় নিল, বাকি 2 জনকে খুঁজে না পেলে রহস্য উন্মোচন করবে কোথা থেকে? মোট কথা মামলার কোনো কুল কিনারা এখনো করতে পারেনি। দুপুর গড়িয়ে এখন ক্লান্ত বিকেল লন্ডনে, বাংলাদেশে কিন্তু বিকেল নয়। চাঁদরাঙা রূপালী জ্যোৎস্না রাত। শামস নিজ কক্ষে বসে চুপি চুপি ফোন দিল প্রাণপ্রিয়া তরিকে। কয়েকদিন ধরেই মুঠোফোনে টেক্সট রিং দিয়ে যাচ্ছে বারে বারে, কিন্তু না জানিয়ে বিলেতে ফেরায় অভিমানী মেয়েটি সাড়াই দেয়নি এতদিন। আজ বোধহয় অভিমান ভেঙে খানিক মায়া হলো মনের কোণে। 2 বার কল দিতেই ফোন রিসিভ করলো তরি। হ্যালো। হ্যালো পরি। জি বজ্জিন, কথা নেই আপনার সাথে। এখন এত রাগ? সেই না বলেই তো চলে গেলেন। আপনাকে নিয়ে যা ভাবছিলাম তাই হলো। এত কিছু ভাবো কেন? আপনি না বলে চলে গেলেন কেন? সে হিসেব পরে হবে। আমি ভাবছি আর কথাই বলবো না তোমার সাথে। কেন? কথা ছিল আমরা দুজনেই তুমি করে বলবো। এখন তুমি বলে কি লাভ? আপনি তো চলেই গেলেন। মনটা তো রেখে এসেছি তোমার কাছে, যদিও আমার জন্য কোনো ভালোবাসাই নেই তোমার মাঝে। কে বলল? এই যে একবারও তুমি করে বলনি আমায়। ভালোবাসা থাকলে তো তুমি করেই ডাকতে। ঠিক আছে, তুমি করেই ডাকবো। তা এভাবে চলে গেছো কেন না জানিয়ে? সানান ভাইয়ার এমার্জেন্সি দরকার ছিল লন্ডনে, ওর সাথে চলে এলাম আর কি। ভাইয়া ডাক্তার মানুষ তো, বাইরে খাওয়া দাওয়া একদমই পছন্দ করে না, আবার নিজেও রান্না জানে না। আব্বু আম্মু আসতে পারলো না, তাই আমি হুট করে চলে এলাম ওর সেবা করতে। তার জন্য না বলে চলে যেতে হবে? তুমি একবার বলে দেখো, জিনের মতো উড়ে চলে যাব তোমার কাছে। বজ্জিনের বদ কথার আর ভুলতে চাই না। আমার ভালোবাসায় ভুলে যাও তাহলে। প্রচুর ভালোবাসা? একদম নিখাত ভালোবাসা। বললেই হলো? জানো কত ভালোবাসি তোমায়। তুমি কথা বলনি এই কয়েকটা দিন, মনের কষ্টে আমি ভাত পর্যন্ত খাইনি। মিথ্যে কথা। খোদার কসম, একদিনও ভাত খাইনি লন্ডনে এসে। কসম কাটতে শুনে তরি এবার যেন বিশ্বাস করলো পুরোপুরি। ভীষণ মন খারাপে সুরে পড়ল, আহারে, তাহলে তো অনেক শুকিয়ে গেছো তুমি। না শুকাইনি, উল্টো মোটা হয়েছি। ভাত না খেয়ে থাকলে কেউ মোটা হয়? আমি তো খিচুড়ি খেয়েছি এই কয়টা দিন। কি কি বলছো? ভাতের পরিবর্তে খিচুড়ি খেয়েছি। ওরে বজ্জিন, আমি তো ভেবেছিলাম তুমি সত্যিই না খেয়ে থেকেছো। আসলে আম্মু এখন বাংলাদেশে তো, আমার বিভিন্ন আইটেম রান্না করতে ঝামেলা লাগে, তাই প্রতিদিন সব মিলে খিচুড়ি রান্না করি। বজ্জিনের চেয়েও বদ তুমি। শোনো, আমিও এখন রান্না করছি। আম্মু ডাক্তারের কাছে গেছে তো,
আমায় অল্প স্বল্প রান্নার দায়িত্ব দিয়ে গেল। কি যে অশান্তি লাগছে রান্না করতে এসে। কেন? লাইনে গ্যাস সাপ্লাই খুব কম, চুলোটা একদমই জ্বলে না আজ। আমি একটা ফু দিয়ে দেই, দেখবে আগুন খুব ভালো করে জ্বলবে। মোবাইলের ফুতে আবার চুলো জ্বলে নাকি? আমি আগুনের মন্ত্র জানি, মন্ত্র পরে ফু দিলেই হবে। এমন আবার অস্ত্র আছে নাকি আল্লাহর দুনিয়ায়? বিশ্বাস করো, আমি আগুন জ্বালানোর মন্ত্র জানি, তুমি শুধু ফু দেওয়ার পারমিশন দাও। ঠিক আছে, পারমিশন দিলাম, ফু দাও তো। দুষ্টু শামস ফিসফিসে আই লাভ ইউ বলে একটা চুমু দিল মোবাইলে। তরি চিৎকার করে বলল, মিস্টার বদজিন, তুমি কিন্তু খুব বদমাশ। বদমাইশের কি আছে? আমি কি মিথ্যা বলেছি নাকি? প্রেমের আগুন তো জ্বালিয়ে দিয়েছি। ধুর। শোনো পরি, তোমাকে বিয়ের পরে তোমাদের এলাকায় গ্যাস স্টেশনের কোনো সমস্যাই রাখবো না। তা কি করবেন আপনি? তোমাদের এলাকাটাকে পুরো লন্ডন বানিয়ে দেব। বিয়ের পরে না হয় আমাদের এলাকাকে লন্ঠন বানাবা, আপাতত নিজের এলাকাকে লন্ঠন বানিয়ে দেখাও তো। আরে না, টাকা শেষ হয়ে যাবে না, আমি তো সব টাকা পয়সা বউয়ের খুশিতে খরচ করব। ওদের আলাপচারিতার মাঝে কলিং বেল বেজে উঠল। ফোন কেটে তরি দৌড়ে যায় বাবা মাকে দৌড় খুলে দিতে। ঝলমলে কৃত্রিম আলো নিয়ে রাত এসেছে ভুবন বিখ্যাত নগরী লন্ডনে। রাতের মায়াবী আলোয় পুরো নগরী যেন এক মায়াপুরী। সেদিন লন্ডনে ফিরে গিয়ে সানান হসপিটালে জয়েন করে ছুটি বাতিল করে। আজও হসপিটালে ডিউটি করেছে ছেলেটি। ডিউটি শেষে ক্লান্ত শরীরে পরিশ্রান্ত হৃদয়ে ফিরে এসেছে ঘরে। ফ্রেশ হয়ে একটু জল খাবার খেয়ে গা এলিয়ে দিল বিছানায়। শুয়ে মুঠোফোন হাতে বউকে রিং দিয়েছে প্রথমে। প্রেমালাপের অভিপ্রায়ে বাংলাদেশে এখন নিস্তব্ধ নিঝুম মধ্যরাত। আজ বাতেনের গ্রেফতারের ঘটনা জানাতে বর্মশাইকে কয়েকবার ফোন দিয়েছে শাহের। মাত্র 2 মিনিটের ফোন আলাপে তড়িঘড়ি করে জানিয়েছে সব। বেচারি ডক্টর ইমার্জেন্সি ডিউটিতে থাকায় ভালো করে কথাও বলতে পারেনি। বরের জন্য অপেক্ষা করতে করতে অভিমান নিয়ে শাহের শুয়ে পড়েছে আরও আগে। যদিও ঘুমায়নি এখনো, তবুও কণ্ঠে মিথ্যে ঘুমের আবেশ নিয়ে আলাপ করবে। ঘুম ভেঙে দেওয়ার অজুহাতে বরকে মিছিমিছি কয়েকটা ধমক দিতে চায়। শুধু কি নিজেই ধমক খাবে নাকি? বরমশাই বড্ড অবহেলা করেছে আজ, এটা তো কড়াই গণ্ডায় বুঝিয়ে দিতেই হবে। গাল ফুলিয়ে ধীর হাতে ফোন রিসিভ করলো বেচারি। হ্যালো, কি করো লাজবধূ? নাচি। নায়ক লাগবে না নাচতে? নায়ক নিয়েই নাচতে চাই, বেচারার তো খবরই থাকে না। বইয়ের অভিমান বুঝতে পেরে দুষ্টু স্বরে সানান জবাব দিল, নাচার সময় কিন্তু নায়ক নায়িকাকে কোলে নেয়। তোমার এখন কোলে উঠতে ইচ্ছে করে না? ফাজলামো করে না তো। ওকে, ফাজলামো করবো না, আদর করি তাহলে। সারাদিন ফোন দেওয়ার নাম গন্ধ থাকে না, এখন আসছে আদর নিতে। অনেক ব্যস্ত ছিলাম লাজবধূ। আমাকে কি একটু মিস করেননি? মিস না করলে কি ঘরে ফিরেই কল দিতাম? কয়েক ঘন্টায়ও ফোন দেন না, কিরকম মিস করেন তো শুনি। মনে প্রাণে সারাক্ষণই হারাতে চাই তোমার প্রেমে। কচু, বিশ্বাস করি না আমি আপনার এত সব প্রেমের কথা। যেমন করে চৈত্র হারাতে চায় ঝুম বর্ষায়, তেমনি করে লাজবধূর প্রেমে আমিও হারাতে চাই আমায়। অভিমানী শাহের যেন একটু নরম হলো প্রেমের পরশে। সলজ্জ স্বরে জবাব দিল, নেশা নেশা প্রেমের মধু লাজে, আমিও বারংবার হারাতে চাই আপনাতে, সকাল সাজে কিংবা মায়াবী রাতে। আজ যদি ডানা থাকতো পাখির নাই উড়ে যেতাম এই লাজবধূর কাছে। হঠাৎ প্রেমের আবেশে রাগ গলে পানি হয়ে গেছে শাহের। মন খারাপের সুরে বলল, আপনাকে না খুব দেখতে ইচ্ছে করে। কেন, খুব বেশি আদর সোহাগ করতে চাও নাকি? সেটা দেখা হলেই বলবো। সে পর্যন্ত উপোস থাকবো নাকি? থাকুন। আদর সোহাগে বাকির হিসাব চলবে না, নগদ নগদ পুষিয়ে দাও তো। ধুর, কি যে বলেন। আমার বউটা না একদমই বেরসিক, আদর সোহাগ করতেই জানে না। আমার বরটা না দুষ্টু, যখন তখন শুধু আদর সোহাগের বায়না ধরে। কি করবো লাজবধূ, এত এত ব্যথা জমেছে বুকে। তোমার সোহাগেই ভুলতে যাই সব ব্যথা, সকল দুঃখ গাথা। আপনি এমন হতাশ হচ্ছেন কেন? ভাবছি সব গোপন কথা প্রকাশিত হলে লন্ডনেও আমার ইমেজ নষ্ট হবে। সবাই হয়তো আমাকেই ভুল বুঝবে, চিরদোষী ভাববে। আজ তো বাতেন ফুপা গ্রেপ্তার হলো, দেখেন কোথা থেকে কি বেরিয়ে আসে। জানি না কি হয়। জানেন, আব্বুর জন্য আমার ভীষণ খারাপ লাগছে। কিভাবে মেরে ফেলেছে আব্বুকে কে জানে। তবুও আজ আমার জীবনের সবচেয়ে খুশির দিন, এবার নিশ্চয়ই আমি বিচার পাবো। সানান আনমনে ভাবছে এটাই মোক্ষম সুযোগ লাজবধূর মাথা থেকে নায়িকা হবার ভূত চিরতরে বিদায় করে দেবার। এমন ভাবনায় হারিয়ে ছেলেটি ধীর কণ্ঠে প্রশ্ন করলো, আচ্ছা লাজবধূ, তুমি কি খুব করে নায়িকা হতে চাও? শাহের ভীষণ অবাক হলো স্বামীর এহেন প্রশ্নে। যে স্বামী নায়িকা হওয়ার ইস্যুতে খুন করার হুমকি দিয়েছে, সে কিনা নায়িকা হবার কথায় জিজ্ঞাসা করছে। মেয়েটি গম্ভীর কণ্ঠে জবাব দিল, মজা নিচ্ছেন নাকি? না। তাহলে? সানান আটঘাট বেঁধে উঠে বসলো বিছানায়। আজই বউয়ের সাথে চূড়ান্ত ডিল করবে। ছেলেটি গম্ভীর কণ্ঠে ধীরে ধীরে বলল, আজ তোমাকে দুটো প্রশ্ন করব। করুন। তুমি তোমার বাবা মায়ের একজনকে ফিরে পেলে খুশি হবে,
নাকি নায়িকা হতে পারলে বেশি খুশি হবে? বাবা মা তো কবেই চলে গেছে আমায় দুঃখের সাগরে ভাসিয়ে দিয়ে। তাদেরকে তো আর ফিরে পাবো না। নায়িকাও হয়তো আপনি হতে দিবেন না। এসবের কিছুই যখন পাবো না, তখন এইসব নিয়ে কথা না বাড়ানোই ভালো। যদি তোমার বাবা মায়ের একজনকে আজ ফিরিয়ে দেই, তাহলে কি নায়িকা হবার ইচ্ছেটা ত্যাগ করতে পারবে? পাগলের মতো কি সব বলছেন? বাবা মাকে কিভাবে ফিরে পাবো আমি? নায়িকা হবার আশাটা বিসর্জন দিলে ফিরে পাবে তোমার বাবাকে। অন্যথায় জীবিত বাবার সন্ধান সহজে পাবে না। আচানক শাহের যেন খানিকটা বিচলিত হলো। বিষম ভাবনারা ঘিরে ধরল ব্যাকুল হৃদয়টিকে। আনমনে নিজেকে এই প্রশ্ন করলো। জীবিত বাবার প্রশ্ন কেন আসছে? তাহলে কি বাবা মরেনি, নাকি চুপটি করে কোথাও লুকিয়ে আছে? না, আজ কিছু ভাবতে পারছি না আমি। এরকম এলোমেলো ভাবনায় ডুবে করুণ সুরে বলল, আপনি একটু ঠিক করে কথা বলুন তো। মাথা ঠিক আছে আপনার? সব ঠিক আছে লাজবধূ। আমি যেমন চাই না তুমি নায়িকা হও, তোমার বাবাও তেমনই চায় না। তুমি শুধু এই স্বপ্নটা ত্যাগ করো। শাহের ফুপিয়ে কাঁদতে শুরু করলো। ক্ষণিকে ছোট্ট শিশুর ন্যায় অসহায় সুরে কেঁদে কেঁদে বলল, আমি কিচ্ছু চাই না এই জীবনে, নায়িকাও হতে চাই না। আপনি শুধু বলুন, সত্যি কি আমার বাবা বেঁচে আছে? শুধু একবার বলুন। প্রমিস করতে হবে। প্রমিস। আমি নায়িকা হব না। এবার বলুন না, আমার বাবা কি সত্যি বেঁচে আছে? বেঁচে আছে। কোথায় বাবা এখন? সে অচেনা আগন্তুকই তোমার বাবা। অ্যাক্সিডেন্টে চেহারা বদলে গেছে অনেকটা। আচানক কান্নার ঘোরে বাঁক হারিয়েছে শাহের। এই কান্না সুখের স্বপ্ন ছড়ানো খুশির কান্না। আপনজন ফিরে পাবার গোপন সুর এসেছে হৃদয়। এক অনাথ এতিম অসহায় জীবনের পরিসমাপ্তি হচ্ছে চুপিসারে। তবুও কাঁদছে মেয়েটি বাঁধনহারা খুশিতে, মন রাঙা সুসংবাদে। সানানো খুশি বইয়ের খুশির কান্নার রেশ শুনে শাহের আর এক মুহূর্ত স্থির হয়ে রইল না বিছানায়। বরের ফোন কেটে দিয়ে জোর কদমে দৌড়ে এসেছে দাদির কক্ষে। দাদি তো আজও ঘুমিয়েছে ঘুমের ওষুধ খেয়ে। উপায় কি এখন? দাদিকে যে এখনই দিতে হবে সুসংবাদটি। এমন সংবাদ বাসি করা যায় নাকি? দৌড়ে গিয়ে ফ্রিজ থেকে জমাট বাঁধা আইস নামিয়ে নিল মেয়েটি। দাদির কপালে একটু একটু করে ছুঁয়ে দিচ্ছে বারবার, আবার সরিয়েও নিচ্ছে সাবধানী ভঙ্গিতে। কয়েক মিনিটের নিরন্তর চেষ্টায় ঘুম ভেঙেছে দাদির। অবাক নয়নে কৌতূহলী বদনে নাতনির পানে তাকিয়েছেন বৃদ্ধা। খুশির ঝিলিক ছড়ানো নয়নে অশ্রু বিসর্জন দিতে দিতে মেয়েটি একশ্বাসে বলল, জানো দাদি, আব্বু না এখনো জীবিত আছে। বারবার আমায় ফলো করা সেই অপরিচিত লোকটাই আব্বু। অ্যাক্সিডেন্টের চেহারা বদলে গেছে আব্বুর। এই হলো খুশির সংবাদে বাকরুদ্ধ মেহেরুন্নেসা খুশিতে কাঁদছেন একই সুরে নাতনির সাথে। কান্নার ঘোরের মাঝে শাহের দাদিকে বলল, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি, তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।